নমস্কার সকলকে। আহ, আজ আমাদের সঙ্গে যেই মানুষটি আজ আমাদের সঙ্গে ভারতীয় চারুকলা মন্দিরের পেজ থেকে যিনি লাইভে রয়েছেন, যেই অতিথি শিল্পী, তাকে অতিথি আমি বলবো না, কারণ দীর্ঘদিন ধরে তিনি আমাদের, হয়তো প্রত্যক্ষভাবে না হয়তো পরোক্ষভাবে, তিনি আমাদের ভারতীয় চারুকলা মন্দির পরিবারের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। আর তা তাকে ইন্ট্রোডিউস করবো বা তার ইন্ট্রোডাকশন দেওয়ার প্রয়োজন আমাদের কারোরই নেই। আমাদের সকলের পরম শ্রদ্ধার, পরম সম্মানের একজন মানুষ তিনি। আর যে মানুষটার কাজের, বিশেষ করে আমি নিজে খুব নিদারুণ একজন ভক্ত এই মানুষটার কাজের, তিনি হলেন সদ্য শ্রী দেবদীপ ঘোষ মহাশয়। আজ অনেক দিন ধরে আমি চেষ্টা করেছি তাকে আমাদের ভারতীয় চারুকলা মন্দিরের পেজ থেকে লাইভে নিয়ে আসা, তার কিছু কথা শোনার। এই সময় দাঁড়িয়ে তার কথাটা অনেকেই শুনতে চান, অনেকেই বলেছেন যে দেবদীপ দাকে, আমি দাদা বলে ডাকছি তার কারণ তাকে আমি দাদা বলেই ডাকি। আমাদের সকলের কাছে তিনি মানে দাদা তুল্য একজন মানুষ। তাকে আমরা পেয়েছি, আমরা ধন্য, আমরা ঋদ্ধ হব তার কথা শুনে। প্রথমে দেবদীপ দাকে কিছু বলতে বলবো। নমস্কার। প্রথমেই আমি ভারতীয় চারুকলা মন্দিরের কর্ণধার রঞ্জিত ঘোষ মহাশয় এবং ওনার সুযোগ্য পুত্র শুভজিৎ ঘোষ দুজনকেই জানাই আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। রঞ্জিত দাকে জানাই প্রণাম। ভারতীয় চারুকলা মন্দির, আমি তখন আর্ট কলেজে পড়ি। আমার একটা ছোট্ট আঁকার স্কুল ছিল, যেরকম সবার থাকে আঁকা শেখানোর স্কুল, বাড়িতেই ছিল। স্বাভাবিকভাবে গুটি কয়েক ছোট কচিকাঁচা দিয়ে শুরু হয়, আস্তে আস্তে সংখ্যা বাড়ে। তো গার্জিয়ানরা স্বাভাবিকভাবেই একটা পরীক্ষা দেওয়ানো যায় কিনা, এবার আমার সত্যিই কোনো সেরকম যোগাযোগ তখন ছিল না, পরীক্ষা দেওয়াতে পারতাম না। তারপরে একটি বিশেষ সূত্রে জানতে পারলাম, গেলাম ওনার অফিসে, ভারতীয় চারুকলা মন্দিরের অফিসে, রঞ্জিতদার বাড়ি। তো গিয়ে ওখানে পরিচয় হয়। আমি ওনার ওই বোর্ড থেকেই পরীক্ষা দেওয়াই আমার স্টুডেন্টদের, এবং এত সুন্দর, এত ডিসিপ্লিন, এত সবকিছু মেনটেন করে পরীক্ষা, তার রেজাল্ট, ফর্ম ফিল আপ, জমা নেওয়া, বাদ বাকি যেগুলো হয় আর কি, সেগুলো করা হয়। হতে হতে দেখলাম উনি নিজেই তো একজন মানে শিল্পী মনস্ক প্লাস শিল্পীও। উনি ছবি, নাচ, গান, আবৃত্তি, এই নিয়েই ওনার সংসার। আমি রঞ্জিত বাবুর কথা বলছি আর কি। তখন শুভজিৎ কিছুটা ছোট, তো তাও দেখলাম যে এত সুন্দর একটা পরিবার আর কি। উনি আজকে যদি তুলি ধরতেন, উনি নিজেই শিল্পী হতেন। আমি রঞ্জিতদার কথাই বলছি। তো এরকম একটা মানুষের সাথে আমার, সেটা 2003 অথবা 4 হবে, 3 অথবা 4 এরকম হবে আমার সেই পরিচয়। তারপরে হতে হতে একটা সময় পরে আমার স্কুলটা আর আমি কন্টিনিউ করতে পারলাম না, ছেড়ে দিলাম, মানে বন্ধ করে দিলাম। তারপরে স্বাভাবিকভাবেই ওই অ্যাটাচমেন্টটা একটু কমে গেল, কিন্তু ফোনে কথা হয় এভাবে চলতে চলতে। তারপরে আমিও বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ি, মানে আঁকারি কাজে। তারপরে দীর্ঘ সময় একটা গ্যাপ থাকে, যোগাযোগ হয় না। তারপরে আস্তে আস্তে আবার ফোনে যোগাযোগ হয়, আবার হয়। শুভজিৎ ততদিনে সুপ্রতিষ্ঠিত। এখন তো তুমি আকাশবাণী ভবনে মানে চাকরিরত আর কি, শুনলাম যা। অনেক অভিনন্দন তোমাকে। আমি বারবার বলি, তুমি একজন সুযোগ্য পুত্র ওই রকম বাবার। হ্যাঁ, খুবই ভালো কথা। তা আজকে আমাকে লাইভে, আমি এরকম ভাবে করি না, মানে বলতে চাই না, খুব সাদামাটা, খুবই সাধারণ একটা ছবি আঁকিয়ে, তো কি বলবো, কতটুকুই বা জ্ঞান আছে, যতটুকুই অর্জিত আর কি, নিজে থেকে শিখে বুঝেছি, ততটুকুই আমার জীবনে। আমার বিশেষ কিছু তো জ্ঞান নেই। তো তাও আমার ছবি যা আঁকি টুকটাক, আমি এমনিতেই সোশ্যাল মিডিয়ায় একটু ছাড়ি। তাতেই আমার যারা একটু আমাকে ভালোবাসে, পুরনো যারা চেনা জানা রয়েছে আর্ট কলেজের দরুন, আর্ট কলেজের সিনিয়ররা,
জুনিয়ররা যাই হোক রয়েছে, তারা ভালোবাসে আমার ছবি, ভালোবাসে, কমেন্ট করে, একটু ভালো লাগে। এক্সিবিশন করতাম, এখন একটু কম করা হয়। তো আজকে লাইভে আমাকে আসতে বলা হয়েছে প্রোগ্রামটায়, আমি তার জন্য খুবই আপ্লুত, খুবই আনন্দিত। অনেক ধন্যবাদ জানাই ভারতীয় চারুকলা মন্দির, শুভজিৎকে। এই আর কি। না দেবদীপ, তুমি সামান্য তো একজন আঁকিও নও, মানে না হলে এত মানুষ তোমাকে ফলো করতো না, এত মানুষ মানে তোমার যে ছবি অনেক মানুষের মানে প্রাণের মতো নতুন করে আশা জাগিয়েছে যে ছবি আঁকা নিয়ে এগোনো যায়। আর সত্যি কথা বলতে একজন প্রকৃত শিল্পী বলতে মানে যাকে বোঝানো হয় তিনি হচ্ছেন দেবদীপ দা। আহ এই কিছু মানুষ থাকেন যারা আকাশ একদম স্পর্শ করেও যারা একদম মাটির মধ্যে পা রাখেন। আমি একদম সত্যি কথাটা একদম সত্যি ভাবে বলছি, এই অনুষ্ঠানের মধ্যে আমি একদম মানে বাড়িয়ে বা কোনোভাবে বলছি না, এই মানুষটা হচ্ছেন ঠিক ওরকম মানুষ। আহ আচ্ছা, দেবদীপ দা যে বললে যে স্কুলটা বন্ধ করতে হলো, দেবদীপ দার স্কুল বন্ধ করার কারণটা এবারে আমি বলি। দেবদীপদার কাজ, দেবদীপদার হাতের কাজ, দেবদীপদা কিন্তু স্কুলটা বন্ধ করেছে তার একটাই কারণ, ছবি আঁকা। তার একটাই কারণ ছবি আঁকা। কেন? তার ছবি শুধু তো আমাদের দেশে নয়, শুধু আমাদের দেশের মধ্যে নয়, আমাদের দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মধ্যেও তার ছবি পৌঁছে গিয়েছে। দেবদীপ ঘোষের ছবি সারা পৃথিবীর মধ্যে বর্তমানে ছড়ানো। আর তার ছবি একটা ছবি যেভাবে ভাইরাল হয় মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমরা হয়তো সেই ছবিটা দেখি, কিন্তু পিছনে তিনি আর্টিস্ট যিনি কাজ করেছেন মানে যার হাত থেকে বা যার মাথা থেকে সেই কাজটা বেরিয়েছে, তিনি হচ্ছেন এই মানুষটা। দেবদীপদার স্কুল বন্ধের একটাই কারণ, তার হচ্ছে নিজের আঁকা। আচ্ছা দেবদীপদা, এই যে তোমার যে পথ চলাটা একদম ছোটবেলা থেকে আঁকা নিয়ে, সেটা আমরা সকলেই জানি, কিন্তু এই যে প্রফেশনাল ভাবে তুমি যে এগিয়েছো, তোমার ছবি যে বিক্রি বর্তমানে কলকাতার মধ্যে, আমি এই কথাটা বলতে পারি, যাদের ছবি প্রচুর পরিমাণে বিক্রি হয় তাদের মধ্যে অন্যতম একজন মানুষ হচ্ছে তুমি। এটা আমরা সকলেই জানি। এই কথাটা মানে কবে থেকে শুরু, আর এরকম শুরুর দিকটা? প্রচুর প্রচুর বিক্রি, বেসিক্যালি এই কথাটা খুব শুনতে লজ্জা লাগে। কেন লজ্জা লাগে? প্রচুর শিল্পী আছেন, তো তাদের সবারই বিক্রি হয়। কেউ হয়তো একটু সোল্ড বলে লেখেন, আমি হয়তো ফেসবুকে বা ইনস্টাগ্রামে পোস্ট করার আগে সোল্ড বা এরকম কিছু লিখি না। এবং ছবি জিনিসটা আমি একটু বলি, আমি আর্ট কলেজে পড়ার সময় থেকেই তো স্বাভাবিকভাবে যেটা হয়, ভালো ভালো টিচারকে পেয়েছি, গুণী মানুষজনকে পেয়েছি, তারা স্বনামধন্য। তো তাদের কাছ থেকে শুধু স্বাভাবিক ছাত্র অবস্থায় যেটা হয়, জানা জানা কথা কম, শুধু শোনা বেশি। তো শুধু শুনতাম, কিছু কিছু ক্ষেত্রে দেখতাম কিছু জিনিস মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, চুপ করে মানে ওটা নিয়ে আর ভাবতাম না, ছেড়ে দিতাম, কারণ ওটা না বুঝি, ওটা আমার আসছে না। যেমন অ্যাবস্ট্রাকশন বা অনেক কিছু, তখন তো অনেক কিছু বেরিয়েছে। সুরিয়ালিস্টিক বই নিয়ে আসতো অনেকে, বই বিক্রি করতো, অ্যাবস্ট্রাকশনের বই নিয়ে আসতো, বিভিন্ন আর্টিস্টের কাজের বই। কিছু বই দেখে আমার সে আঁকা না পছন্দ হতো না, পরে বুঝি মা পছন্দ হতো না মানে এ তো মানে এক একজন স্টলওয়ার্ড পেন্টার। এবার তখন বয়সটা অল্প, তো শুধু পছন্দ হতো কি, যেটা আমি রিলেট করতে পারি, রিয়েলিস্টিক যা এটা হয়, এটা সবই আঁকিয়েদের শুরুর থেকে যখন শুরু হয় ওটা হয়। এবার রিয়েলিস্টিক কাজ একটা জিনিস বুঝতাম, তখন তো আর্ট কলেজে ঢুকেছি, ছবি আঁকতে হবে, বেরিয়ে কি করব জানি না, এটা আমার সময়কালীন সবারই এক ব্যাপার। মানে কারো কাছে যদি তুমি শুনে থাকো, সবারই এক ব্যাপার যে বেরিয়ে কি করব। বাড়ির থেকে আমি বলে নিই প্রথমে ফ্যামিলি স্ট্রাকচারটা, একদমই একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। স্বাভাবিক অর্থেই বাবা ছবি এঁকে কি করবে, মা সাপোর্ট করতো। মা সাপোর্ট করতো যে ঠিক আছে ছবিটা ভালো আঁকি, তো ওই দিকেই মানে পড়াশুনোর দিকেও মনটা দিতে পারি না, এতই ছবিটা আঁকি, এরকম আর কি। তা মা ঠিক আছে, মা সাপোর্ট করতো, কিন্তু খরচা, ছবি আঁকতে গেলে খরচা লাগে।
তা আমি টিউশনই করা আরম্ভ করলাম, শুধু বাড়িতে নয় গিয়েও। তো সপ্তাহে আমি সারাটা দিনই ব্যস্ত থাকতাম। যারা আমাকে পুরনো পরিচিত, যারা চেনে জানে, তারা জানে আমার স্ট্রাকচারটা কিরম ছিল আর কি ফ্যামিলির। তো টিউশন করতাম, এই করে করে অন্তত আর্ট কলেজের রং তুলি বা পয়সা এইসবের খরচা চালিয়ে যেতাম। আর বাড়িতে তো বাবা রয়েছেন, খাওয়া দাওয়ার অসুবিধা হতো না, জামা কাপড়ের অসুবিধা হতো না, চলে যেত। একটা জিনিস তখন বুঝতাম, বেশি ভাবিনি। হ্যাঁ, যদি বলতে পারো যে এখন আমি দেখি অনেক ছেলে অনেক মেয়ে এখন যারা, তারা না বাবা মা বলার আগেও নিজেরাই নিজেদের ভবিষ্যৎটা নিয়ে অনেক বেশি সচেতন। আমি ছিলাম না, বা আমার মতো হয়তো অনেকেই ছিল না, আবার কেউ কেউ ছিল, তারা আবার জেনে বুঝেই এসছে। কেউ কেউ এসছে আমাদের কলেজে, সে মানে ডাক্তারি তে চান্স পেয়েছে, কেউ প্রেসিডেন্সিতে চান্স পেয়েছে, ছেড়ে দিয়ে আর্ট কলেজে ভর্তি হবে, এরকম এসছে প্যাশন। তো আমার তো পুরোপুরি তাই। এবার রিয়েলিস্টিক ছবি আঁকতে হবে। একটা জিনিস জানতাম, যা আঁকবো সেটা যেন একদম মানুষ সামনাসামনি দাঁড়িয়ে সেটা ফিল করতে পারে, যে এটা এটা যদি মুখ আঁকি এটা মুখ, এটা হাত আঁকি এটা হাত, এটা পা আঁকি এটা পা। এই সাধারণ বেসিক জিনিসটা আমার মাথায় ঢুকেছে, কিন্তু সেটা আঁকতে গেলে কি কি করতে হয় স্বাভাবিকভাবেই চর্চা আরম্ভ করলাম, লাইব্রেরি বিভিন্ন তখন কম্পিউটার বলতে বাক্স কম্পিউটার, হ্যাঁ, মোবাইল এইসব গুগল এরকম ফোনে এত ফেসিলিটি ছিলই না। ফোন বলতে ওই কিপ্যাড ফোন। তো যাই হোক, লাইব্রেরি অনেক সহায়তা করেছে। সিনিয়রদের কিছু কাজ বিভিন্ন কলেজে, বিশেষ করে গভর্নমেন্ট আর্ট কলেজে তখন দারুণ দারুণ কাজ হতো, তার আগের কৃতি ছাত্রছাত্রীদের করে যাওয়া কিছু কাজ, সব কাজ দেখে তো সমৃদ্ধ হতাম। একটা জিনিস বুঝতাম যে আমাকে টানছে শুধু রিয়েলিস্টিক, কিন্তু তখন অলরেডি যেহেতু ইউনিভার্সিটিতে কিন্তু আমাদের শ্রীলঙ্কা থেকে যেমন ছেলেরা এসে এখানে কোর্স করছে, ডিগ্রি কোর্স, সেরকম রাশিয়া থেকে আসছে, জার্মান থেকে আসছে, বিদেশ থেকেও আসছে। তো এখানে কিন্তু কাজ মানে বিশ্বের সমসাময়িক যা কাজ হচ্ছে, প্রফেসরেরা সেটা নিয়ে আমাদের লেকচার দিচ্ছেন, সেটা নিয়ে আমাদের বোঝাচ্ছেন, মাথার ওপর দিয়ে বেরিয়ে যায়, কিছুই বুঝি না তো। কারণ যেই দেখি যে রিয়েলিস্টিক থেকে আলাদা কিছু, অমনি মাথার ওপর দিয়ে বেরিয়ে যায়। কিন্তু প্রফেসরেরা দেখতাম একটা জিনিস বোঝাতে চাইতো, যে তোমরা নিজের থেকে কিছু করো, রিয়েলিস্টিক তো হয়ে এসছে, করছো, দেখছো, এটা ঘষলে এক তুলি চালাতে চালাতে একটা জিনিস দাঁড়াবে, কিন্তু এটাকে একটু একটু করে এবার ভাঙার চেষ্টা করো, একটা অন্য কিছু পথ তৈরি করার চেষ্টা করো। তো সেই জিনিসটা আমার খুব না, মানে সত্যি কথা বলছি, এখন বলছি, ভয়ে তো তখন কিছু বলতে পারতাম না। মানে এই ভয়টা হচ্ছে সম্মানজনিত ভয়, প্রফেসরদের কথা সম্মান দিয়ে, যে ওনারা ঠিক বলছেন কিন্তু আমি এতটা অপারক, আমি এতটা মূর্খ, আমি কিছু বুঝতে পারছি না, বা আমার মন চাইছে না। তা দেখলাম আমি পারছি না, মানে আমি রিয়েলিস্টিক থেকে বেরিয়ে অন্য কিছু করতে পারছি না। যখনই পোর্ট্রেটের ক্লাস আসে, আমি মানে সেই মানে বাঘের মতো দুর্দান্ত পোর্ট্রেট করে ফেলি। বলা উচিত না নিজে মুখে, কিন্তু আমি বলছি, যখন লাইভ মডেলের ক্লাস আছে করে ফেলি, যখনই একটা কম্পোজিশনের ক্লাস আসে, সবাই দেখছি কি সুন্দর ফর্মটাকে ভাঙার চেষ্টা করছে, অনেক কিছু করছে, এক্সপেরিমেন্ট, আমি কোথায় যেন গিয়ে করতে পারছি না। তারপরে করলাম করলাম কোথায়, অনেক ভেবেচিন্তে। আমার এরকম পুরনো কিছু কাজ আছে, কলেজ লাইফের অধিকাংশ কাজই আমার কিছু ডিস্ট্রয় হয়ে গেছে, কিছু এক জায়গায় দিয়েছিলাম, সেখান থেকে আর ফেরত পাইনি, সেটা লোপাট হয়ে গেছে। কিছু কাজের কিছু ছবি রয়েছে, এই আমার সম্বল কলেজ লাইফের, বিশেষ কিছু নেই। আর কিছু তৎকালীন টাকা পয়সা জরুরি অবস্থায় আমি বিক্রি করে দিয়েছি। যেমন কিছু আউটডোর স্টাডি ছিল তখন, যেমন কিছু ল্যান্ডস্কেপ ছিল যেগুলো বসে বসে করা, বিক্রি করে দিয়েছি। এগুলো একদম সত্যি কথা বলে ফেলছি হুড় করে। তো আমি দেখলাম, আমি একটা ফর্ম ভাবলাম, যেটা মেঘের মধ্যে দিয়েও তো আমাদের অনেক কিছু দেখা যায়, মাঝে মাঝে দেখবে মেঘের মধ্যে ঘোড়া তৈরি হয়, মেঘের মধ্যে একটা কিছু ফর্ম তৈরি হয়,
আমি ওরম ভাবছি, আমার বাড়ির ড্র্যাপারি, পর্দা, বিছানার চাদর, কাপড় ভাঁজ করে দলা করে রাখা রয়েছে, সেখান থেকে দেখছি যে একটা ফর্ম তৈরি হচ্ছে। আমি তখন ভাবলাম যে আমি তো রিয়েলিস্টিক কাজটা পছন্দ করি। রিয়েলিস্টিক যদি কোনো ড্র্যাপারি, যেমন আমার পিছনে পর্দাটা রয়েছে, এই পর্দাটাকেই যদি ভাঁজ টাজ করে একটা জায়গায় অগোছালো ভাবে ফেলে রাখা হয়, সেখান থেকে না একটা ফর্ম কখনো কখনো বেরিয়ে আসে। সেটা মানুষের অবয়ব হতে পারে, একটা ফিগার হতে পারে, একটা পশু পাখি হতে পারে। তো আমি তখন সেইভাবে কিছু করার চেষ্টা করলাম না দেখে, কারণ ড্র্যাপারির ফোল্ড আমি এত স্টাডি করেছি, সেটা স্টিল লাইফ হোক, সেটা গাছের পাতা হোক, গুড়ি হোক, তো আমি ওইভাবে ড্র্যাপারির মধ্যে দিয়ে একটা কম্পোজিশন আস্তে আস্তে করার চেষ্টা করলাম। দেখলাম দুটো গরু হচ্ছে। এবার স্যারেদের কাছ থেকে পরামর্শ নিতাম, আস্তে আস্তে থার্ড ইয়ারের পর থেকে এগুলো চালু হলো। এরকম হতে হতে ফাইনাল ইয়ারে দেখলাম আমাদের আহ একটা দিক, এটা ভালো বলবো, একটা দিকে চালিত করার চেষ্টা করা হতো, যে তোমার এগোচ্ছে, এই দিকটা নিয়ে এক্সপেরিমেন্ট করছো, তুমি এই দিকে ছবিটা আঁকো। তো আমি কিন্তু আমার ফাইনাল ডিসপ্লে হতো, আমাদের অ্যাসেসমেন্ট হতো, এখনো হয়। এখন তো 3 বছরের কোর্স হয়ে গেছে বোধহয়, আমাদের সময় না 4 বছর, আমাদের সময় 5 বছর ছিল। তো ওই রকম রিয়েলিস্টিকই প্যাটার্ন, কিন্তু তার ভেতরে একটা কিছু ফর্ম রয়েছে, যেটা নিয়ে কিন্তু আমি এখনো দেখি না কেউ খুব একটা কাজ করে। যদিও আমিও ওই কাজটা আর কলেজ থেকে পাস আউট হয়ে বেরোনোর পর আর কন্টিনিউ করিনি। সেটারও অনেক কারণ আমি বলছি। আমার আমার সত্যিটা সবাই জানুক, তাতে তো আমার আমার কোনো অসুবিধা নেই। তো করতাম, পাসও করলাম। এবার একটা জিনিস হচ্ছে, মাস্টার ডিগ্রিটা আর পরীক্ষা দিলাম না। কেউ বলছে আমি মাস্টার ডিগ্রি করে এরপরে এগোবো, আমি প্রফেসর হওয়ার ইচ্ছা। কেউ বলছে আমি ওই কলেজে চলে যাব, কেউ চলে গেল অ্যানিমেশনের লাইনে। তো আলটিমেটলি ছবি নিয়ে টিকে থাকলো কে? আমি দেখলাম যে ছবি নিয়ে আমাদের তখন ব্যাচের মধ্যে খুব মুষ্টিমেয় কয়েকজন যারা রয়েছে, এখন টিকে রয়েছে আমাদের ব্যাচে। আমাদের সিনিয়র, আমাদের পরে ব্যাচের তো হয়তো রয়েছে, আমি অতটা ডিটেলস জানি না। তো আমি দেখলাম যে ছবি আঁকি। এবার কলেজ থেকে বেরিয়ে আমাদের তখন প্রফেসর ছিলেন পার্থপ্রতিম দেব, ডিন। তখন উনি প্রিন্সিপাল তো না, আর্ট কলেজের ডিন। তো পার্থদা একটা ভালো কথা বলেছিলেন, যে এখনো কথাটা কানে বাজে। বলেছিলেন যে এই তো আর্ট কলেজ শেষ হচ্ছে তোমাদের, আহ শেষ হওয়ার পরে 10 বছর যদি টিকে থাকতে পারো ছবি এঁকে, তাহলে বুঝবে। দেখো, শিল্পী ওইভাবে তো বলা যায় না তুমি শিল্পী। যেমন ডাক্তারি পাশ করলাম, আমি ডাক্তার। এমবিবিএস পাশ করলাম, আমি ডাক্তার। আমি বিবিএ, ব্যাচেলার অফ ভিজুয়াল আর্ট ডিগ্রি পেয়ে গেলাম, আমি আর্টিস্ট। তো পার্থবাবু বললো অবশ্যই, কিন্তু কেউ কেউ টিকে থাকতে পারে না, অন্য লাইনে চলে যায়। কেউ কেউ করে, তার স্তিমিত হয়ে যায় সে কাজটা। তো 10 বছর তোমরা যদি পারো স্ট্রাগল করতে, তখন দেখবে তোমরা একটু বুঝতে পারছো যে একটু আর্টিস্ট হলে আর কি। তখন থেকে বলতে পারবে যে হ্যাঁ আর্টিস্ট হলাম। পাশ করার 10 বছর, তো এই কথাটা কানে যেরম বাজতো, পাশ করে দেখলাম মারাত্মক অবস্থা। আমি তো করেছি 5 বছরের ব্যাচেলার ডিগ্রি, সেই নিয়ে আমি কি করব? টিউশন চলছে সমান তালে, আঁকার ক্লাস চলছে, ওইটাই মেন রুজি রুটি। আর যেখান থেকে কোনো পোর্ট্রেট, যেখান থেকে কিছু পাই, প্যান্ডেলে কাজ, মানে দেখলাম পুরো ঝাঁপিয়ে পড়লাম আর কি। মানে কাজ করতে হবে, আর কিছু পয়সা তো দরকার জীবনে চলার জন্য, রুজি রুটি। তো রুজি রুটি নিয়েও সত্যি সত্যি আমি সিরিয়াসলি ভাবিনি যে এই ছবি এত দামে বিক্রি হবে, এইখানে শো করতে হবে, এই করব, এই এই ক্রেতা, আমি বিক্রেতা, বা মাঝখানে একজন তিনি ডিলার, এইসব আমি ভাবতাম না। ঠিক আছে, শো টো টুকটাক করতাম। ছবি কিছু জায়গায় কারো পছন্দ হতো, তারা বলতো তাদের নিজের মতো করে করতে। দেখা গেল আমার একটা ল্যান্ডস্কেপ পছন্দ হয়েছে, সে বলল না, তোমার কাজ পছন্দ হয়েছে কিন্তু এই ল্যান্ডস্কেপ আমি কিনবো না, আমি আমার থিম বলছি তুমি আঁকো। তার থিম মানে
সে একটা বললো গল্প, এখানে এরম গাছ হবে, এখানে পাহাড় হবে, এখানে পাখি হবে, কিন্তু সেটা এইরকম হবে, জ্যান্ত লাগে যেন। তো আমি সেরকম ভাবে আঁকলাম, পয়সা নিচে সাইনটা করতাম, কিন্তু তারপরে ভাবতাম আলটিমেটলি টাকাটা পেতাম, ভাবতাম আলটিমেটলি যে এটা তো আমার কম্পোজিশন না, তার ভাবা। আমি কম্পোজ করেছি ঠিকই, কিন্তু তার চিন্তা ভাবনাটা তার। তো যাই হোক, এগুলো খুব কষ্ট করে হলেও, কষ্ট করে ভালোবেসে কাজ করা খুব চাপ। মানে কষ্ট করে মানে মন থেকে ওইভাবে মানতে পারছি না, কিন্তু অর্থকরীর জন্য কমিশন আর কি যদি ভাবো, আমাকে করতে হচ্ছে, এটা খুব চাপের। কিন্তু সেটা তো হেলা শ্রদ্ধা করে করা যায় না, ভালোভাবেই করতে হয়। তো এরম কাজ কিছু করতাম, করে 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 নিজে কি করলাম, আমি বেসিক্যালি আমার বেসটা রানাঘাট, আমার শ্বশুর বাড়ির দিকটাও বনগাঁ, ওই দিকটা আর কি পুরো। তো ওই দিকটা না আমার মোটামুটি নখদর্পণে, আমি গ্রাম এতবার গেছি ছোটর থেকে, আর গেলে পরে শহরের সাথে মিল পেতাম না, তো ওখানে মানে হারিয়ে যেতাম, মোটামুটি হারিয়ে যেতাম। মানে স্কেচ খাতা নিয়ে স্কেচ করতে বসাও, ওয়াটার কালার করতে বসাও, ওইগুলো আর এখন তো সোশ্যাল মিডিয়ায় মানুষ যাই হোক তাও দেখায়, বা একটা ক্যামেরা স্ট্যান্ডে ক্যামেরা লাগিয়ে যে করছি, এখন তো ওইসব, তখন তো ওইসব ব্যাপার ছিল না, কাগজ প্যাড করছি, ওয়াটার কালার করছি, করছি। এবার ভালো একটা মোবাইলও ছিল না, এই মোবাইল বলছি, ক্যামেরাও ছিল না যে একটা ছবি তুলবো এই বন্ধুর কাছ থেকে, এর কাছ থেকে, ওর কাছ থেকে। তখন ওই হটশট ক্যামেরা, কিছু কিছু গ্রামের সিনসিনারি এত ভালো লাগতো, কিছু তুলতাম, তুলে নিয়ে সেগুলোকে ভাবতাম এগুলো কি, এটা তো একটা নিছক ফটোগ্রাফ। কিন্তু এর থেকে যদি আমি একটা বড় ছবি আঁকি 5 ফুট 6 ফুটের, কি 5 ফুট 4 ফুটের, কি হবে? আমি তো এইখানে এইটুকু, মানে ফটোগ্রাফটা তো একটা কাট টু কাট এইটুকু, আর আমি তো সেরম ফটোগ্রাফারও নই যে এমন ভাবে, বা ওই ট্যালেন্টও ছিল না যে এমন ভাবে ছবি তুললাম, ফটোগ্রাফিটা তুললাম ছবিটা, যে ওটাই একটা ছবি। এবার একটা জিনিস, আর্ট কলেজের বিদ্যাটা যেহেতু ছিল, যে হুবহু ওইরম ভাবে কিছু দেখে বাড়ি বসে বসে করা, ওইটা কখনোই ওরম ভাবে পেন্টিং এর পর্যায়ে পড়ে না। তোমার মনেরও তো কিছু ব্যাপার থাকতে হবে, তোমার ইমোশন কোথায় সেটার মধ্যে? একটা মেশিন ক্লিক করছে, সেটা তুমি বাড়ি বসে বসে টুকছো। তো আমি দেখলাম না, কিছু লেআউট, কিছু স্কেচ আমার তখন খুব কাজে এসেছিল, যেগুলোকে আমি নিজে নিজেই করলাম। আমার প্রচুর কিছু এমন ল্যান্ডস্কেপ রয়েছে, ঘোড়াশালায় যেতাম, ঘোড়া ড্রয়িং করতাম, গরুর খাটালে যেতাম, খাটালের মোষ ড্রয়িং করতাম, এসব করতাম। সেখানেই পাশে বাড়ি এসে বা পরে সেগুলো নিয়েই কম্পোজিশন লেআউট করতাম। করে করে ভাবতাম যে দেখি না, ওল্ড মাস্টাররা তো করে গেছে, তারা করে গেছে, এখন তো সবাই অন্যরকম ভাবে, আমি এরকমই ভাবি না। তো ভাবতাম, ভেবে ভেবে কিছু কম্পোজিশন করেছি, যেগুলো পরবর্তীকালে দেখলাম, করার পর বুঝিনি যে রয়েছে। আমি তো পারি মানে মোটামুটি একটা পুকুর ঘাট, তাতে কিছু ফুল, তাতে শালুক পাতা কি পদ্ম পাতা, তাতে শ্যাওলা, দু দু চারটে হাঁস, এইগুলো আমি অনায়াসে, ঘাস গাছ গাছালি বাঁশ ঝাড়, আমি এখনো যদি এই লাইফ চলাকালীনই যদি আমার কাছে ক্যানভাস দেওয়া হয়, রং তুলি দেওয়া হয়, আমি এখনো করে দেবো, ওই ফিলটা আসবে। তো আমি এতই করেছি ওগুলো। তো করতে করতে দেখলাম একটা সময় আমার বাঁশ ঝাড়ের কিছু কাজ, কিছু ল্যান্ডস্কেপ মানুষের খুব পছন্দ হলো, কিনতে চাইলো ক্রেতারা, বিক্রি হলো, খুব ভালো লাগলো। তো এরকম ভাবে কিছু আমার একটা হয় না, ওই ক্রেতা সার্কেল তৈরি হলো, যারা আমার কাজ খুব পছন্দ করে, কিনতে চায়, তারাই খোঁজ খবর নেয়, কি নতুন কিছু কাজ হলো পাঠাই। এবার এরম করে করে দেখলাম, হ্যাঁ এটা একটা জায়গাটা ভালো। আমি নিজেও দেখো ছবি আঁকছি, ছবি আঁকা আমার কাছে খুব জটিল কিছু, আমি কোনোদিন জটিল ভাবে ভাবিনি। ছবি আঁকাটা মানুষ যেমন ডাক্তারি করে, ডাক্তারি করাটা ডাক্তারদের যেমন প্যাশন থেকে আসে, রোগী বাঁচানো বা ওই ওই বিষয়টা ইন্টারেস্ট, সেরকম সেটার থেকেই তো তার ব্রেড অ্যান্ড বাটার, সেটাই তো তার জীবিকা। সেরকম ছবি আঁকাটা, ছবি ভালোবাসি আঁকতে, আঁকি, এবং ওই ছবি আঁকাটা থেকে আমার কিছু আসে, যেটাতে আমি আমার সংসার চলে, ব্যাস এইটুকুই, আর বেশি কিছু ভাবিনি। তো এইভাবেই দেখলাম আমিও মজা পাচ্ছি, আঁকি, চলতে থাকলো, আঁকছি বিক্রি হচ্ছে, আঁকছি বিক্রি হচ্ছে।
চারিদিকে তখন দেখছি মানুষ স্টাইল নিয়ে একটা খুব মাতামাতি চলছে চতুর্দিকে, তখন স্বাভাবিক, কারণ আস্তে আস্তে ছবিটা একটা সিরিয়াস জায়গা, তো ছবির কখনোই না এই মাঝামাঝি বিচার করা যায় না। মাঝামাঝি মানে যেমন আজকে রামানন্দ বন্দ্যোপাধ্যায়, আমি কারো সম্বন্ধে নাম দিয়ে ওরম ভাবে বলাটাই আমার ধৃষ্টতা, ওনার আজকে যে বয়সের যে সীমায় গিয়ে উনি পৌঁছেছেন, এই সময়ে দাঁড়িয়ে এই যে ওনার সরলীকৃত রেখার ওই যে ওনার স্টাইলাইজেশন, এইটা ওনার নিজের থেকে এসছে, এটা নিয়ে তুলে ধরা আর্ট ক্রিটিকদের, এটা নিয়ে বিভিন্ন জায়গা মানে যাওয়া আছে। উনি একজন স্টলওয়ার্ড মাস্টার একটা জায়গা, কিন্তু আমি সত্যি সত্যি ভাবি না কোনোদিন যে আমাকে না জোর করে একটা স্টাইল করতে হবে, স্টাইল বার করতে হবে, যেই স্টাইলটায় ছবি না আঁকলে দেবদীপ ঘোষ বলে কোনো অস্তিত্বই থাকবে না কারো। এইটা নিয়ে আমি কোনোদিন ভাবতাম না, কিন্তু এইটা নিয়ে দেখতাম একটা ভাবনা চিন্তা অলরেডি শিল্পী মহলে খুব প্রচলিত। তো আমি না এখনো ওটা নিয়ে ভাবি না, এখনো ভাবি না। ওই জন্য দেখবে কখনো একটা এইরকম কাজ, কখনো একটা হঠাৎ করে, আমি বলছি এই যে আমার পিছনে এই ছবিটা রয়েছে, দুদিন আগেই আমি পোস্ট করেছি, হঠাৎ করে আমি ছবি আঁকি আর গান শুনি। গান শুনি কিরকম, কিশোর কুমার, মোহাম্মদ রফি, গজল, এইসব তো আছেই, মাঝে মাঝে কখনো কখনো ভক্তিগীতি শুনি, কখনো কখনো ভজন, অনুপ জালোটা যেমন শুনছি, কয়েকদিন ধরে শুনছিলাম। হঠাৎ করে নজরুল গীতি কি অসাধারণ গেয়ে গেছেন, শুনতে শুনতে হঠাৎ করে এই গানটা, হে গোবিন্দ রাখো চরণে, গানটা না বারবার শুনছি, কেমন যেন ভালো লাগা তৈরি হয়ে গেছে। এবার আমি ভাবছি, বাবা এই গানটার থেকেই তো একটা ছবি হয়, একদম ওই দুটো লাইনেই তো একটা ছবি হয়। আমার পা এত পছন্দ, বিশেষ করে পায়ের পশ্চাৎ, যে দুটো পা দিয়েই তো হয়। গঙ্গা ঝরছে, হ্যাঁ, গঙ্গা ঝরে যে শ্রীচরণ বেয়ে, কেন দুঃখ পাই সে চরণ চেয়ে। আমি দেখলাম সত্যি তো মানুষ আজকে এত খারাপ আছে, ভগবানকে ডাকে, সব ঠিক আছে। আচ্ছা, তার আগেই বলে নি, নাস্তিক আস্তিক এইসব দ্বন্দ্বে আমি যাই না। আমি নিজে মানি একটা সুপার পাওয়ার, তো মানি, তো শুনি, ভালো লাগে। হ্যাঁ, কোনোদিন তাই বলে ভগবান মানি বলে যে অতি ভক্তি বা ওই রকম কিছু নেই, আমার ভেতরে আসে না, কিন্তু নর্মাল একটা মানি আমি। আমি নাস্তিক কখনোই নই, আমি বলবো না। বা আমি যদি বলো পার্টি পলিটিক্স ওইভাবে কোনোদিন করিনি, কিন্তু কিছু কিছু ছবি আমি হয়তো এঁকে ফেলি, যে ছবিগুলো অনেককেই মানে অনেকেরই তাতে অসন্তোষ তৈরি হতে পারে, কিন্তু আমি তো ওটা কাউকে দুঃখ দেওয়ার জন্য আঁকি না। আমি ওটা আঁকি সত্যি সত্যি একটা অত্যাচার হচ্ছে বা একটা বাজে জিনিস হয়েছে, সেটার জন্য একটা কেউ দায়ী, তার উপরে একটা এঁকে ফেললাম। এই যে যেমন কৃষ্ণের চরণটা আঁকলাম, হঠাৎ করে আমার মনে হলো। এবার সত্যি সত্যি দেখছি ওই যেই দিন এঁকেছি বা তার আগের দিন পরের দিনই এখন ফেসবুকে তো ছেয়ে যায় সব, অত ডেট দিনক্ষণ মনে থাকে না। জগন্নাথ দেবের স্নান যাত্রা, আমি ভাবলাম ও বাবা, এটা তো আবার এর সাথে রিলেট হয়ে যেতে পারে, কিন্তু আমি কিন্তু ওরকম কিছু ভেবে আঁকিনি। আমি আঁকছি একটা অন্য ছবি, 8 ফুট 5 ফুটের। ওই ছবিটা আঁকতে আঁকতে একটা ল্যান্ডস্কেপের উপরেই কাজ করছিলাম, আঁকতে আঁকতে ওই গান শুনি আর তুলি চালাই, প্যালেটে রং গুলি, তুলি চালাই, চালাতে চালাতে মনে হলো না ওই কাজটা করছি তো, এটা তো এখন চলবে, মাঝখানে একটা ছোট্ট কাজ করি। এই একটা 30-24 বোর্ড ছিল, ক্যানভাস বোর্ড করলাম। এইটা জাস্ট মনের আনন্দ। এখন আমি জানি না এই ছবি বিক্রি নিয়েও ভাবি না, কিছু নিয়েই ভাবি না, চলছে। হ্যাঁ, যদি বলো সবার আশীর্বাদে, ভগবানের আশীর্বাদ বা সবার ভালোবাসায়, বাবা মার আশীর্বাদ, সবকিছুতে আমার চলে যায়। আমি যে ছবিটা আঁকি, 5টা ছবি আঁকি, খুব জটিল কিছু না। আমার স্বাচ্ছন্দ্য বা আমার ক্ষমতার বাইরে তো আমি কিছু করতে পারবো না, যতটুকু করি তার ভেতরই হয়তো 5টা ছবি আঁকলে পরে আহ 2টো ছবি কারো পছন্দ হয়, বিক্রি বাটা হয়, আমার চলে যায়। আমার এইটুকুই, আমার এই হয়ে গেলেই, মানে চলে গেলেই হলো। কারণ আমার জীবনটা আমি দেখলাম শিল্পীদের জীবন, জানো তো, খুব টাফ।
প্রথম কথা, পার্মানেন্ট কিছু তো নয় যে আমার মান্থলি একটা আসতে থাকছে, বা কি বলবো, আমি এখান থেকে একটা মোটা টাকা ফিক্স ডিপোজিট করে নেব আমি, বা ওই রকম জায়গাগুলো নেই। আমি জানি না, যার যার আছে তারা তো সত্যি মারাত্মক ব্যাপার, কিন্তু ওই জিনিসগুলো আশাও করি না যে আমার একটা ছবি হবে, ছবিটার থেকে লাখ লাখ টাকা চলে আসবে, আমি ফ্ল্যাট কিনে নেবো, গাড়ি কিনে নেবো, বাড়ি কিনে নেবো, আমি রাতারাতি 10-12টা 5-6টা ছবি বিক্রি করব, মানে বিশাল, আমি রেঞ্জ রোভার থেকে নামবো, জাগুয়ার থেকে নামবো, মানে বিশাল একটা, যেরকম সোকল্ড আর্টিস্ট কখনো সেলিব্রিটি কখনো আর্টিস্ট হয় না, কিন্তু মানুষ একটা ওই জায়গা দেয়, যারা সত্যি স্টলওয়ার্ড পেন্টার তাদের সেই জায়গাটা দেয় ভালোবাসার থেকে। শিল্পী হয় সত্যি, তুমি ভাবো আজকে জীবনীটা, রামকিঙ্কর বেজ শিল্পী, সারাটা জীবন কষ্ট করে গেল, এখন মানে ওনাকে নিয়ে কি বলবো, সব মাথা চাপড়ায়, আমি কেন একটু স্পর্শ পেলাম না। তো এই শিল্পীর জীবন, আমি ওটা খুব ভালো মেনে নিয়েছি। হ্যাঁ, একটা জিনিস কি, সংসারে জড়িয়ে পড়েছি আমরা, যদি বলো যে সংসারে জড়িয়ে পড়া মানে কি, শিল্প চর্চা করা আর সাধনা করা এক, কিন্তু যারা ধরো পর্বতে, গুহায়, হিমালয়ে গিয়ে সাধনা করে, পুরোপুরি সাধক যারা, তারা কিন্তু সংসার থেকে পুরো বিচ্ছিন্ন। আমি বলবো তাদের লাইফটা না, তাদের তাদের জায়গাটা অনেক সহজ। কথাটা খুব বাজে লাগবে সহজ শুনতে, কারণ তাদের মাথার উপর সংসারের জ্বালাটা নেই। মানে তথাকথিত আমাদের যে সংসারটায় বেঁচে ছবিটা আঁকতে হয়, ছবি আঁকাটা কিন্তু এক ধরনের সাধনা, কিন্তু আমরা সংসারে থেকে যদি বলো সাধনা করি, এটা খুব টাফ। ছবি আঁকছি, মন দিয়েই একটা ছবি আঁকছি, হঠাৎ করে খবর এলো এই জিনিসটা শেষ, এই জিনিসটা না হলে পরে আজকে আজকে রান্নাটা হবে না, কথার কথা বলছি। তো ওই জিনিসটা তো আনতে যেতে হবে, ছবি আঁকাটায় তো বিরতি পড়লো, ওটা খুব মারাত্মক জিনিস। হ্যাঁ, এবার সেইগুলো আগে থাকতে অ্যারেঞ্জ করে রাখা বা এই সেই, আচ্ছা ধরো আস্তে আস্তে এই যে আমার ছেলে এক মেয়ে রয়েছে, তাদের স্কুল, এটা সেটা, এই নিয়ে না একটা ভাস্ট সময়, 24 ঘন্টা সময়টা যে কতটা ছোট মনে হয় তাদের পেছনে চলে যায় কিছুটা। তার মধ্যে থেকে দিনে যদি 5 ঘন্টা 5.5 ঘন্টা টাইম আমি বার করে নিতে পারি, আমি নিই জোর। এবং ওই 5 ঘন্টা সময়টা বার করে নেওয়ার জন্য আমি আগের দিন রাত্রে বা দিনের শেষে বা কাজটা করে রাখি, যাতে আমার ওই ডাকটা না পড়ে যে এই জিনিসটা নেই গো, এটা আনতে যেতে হবে, বা ওর এই জিনিসটা, ওর তো কপি শেষ হয়ে গেছে, কপি কিনে আনতে হবে। আমি তো সংসারের, যাই বলো মানে পুরুষ মানুষ, দৌড়াদৌড়ি করা, সবকিছু করা একটা হয়, বাবা মা বৃদ্ধ, আর দুটো বাচ্চা নিয়ে তো ওয়াইফ থাকে। তো আমি ছবিটা আঁকি, তার মধ্যে ওই 5 ঘন্টা কিন্তু আমি সাধনাই করি, পুরো ডুবেই যাই যদি বলো। তো যদি বলো যা কিছু আমার এই ছবি আঁকাটা, ওই 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 ডুবে যাওয়াটার মধ্যে থেকে। তুমি একটা কথা বলছিলে যে এখনকার যারা জেনারেশনের, যারা আর্ট কলেজে পড়ছে, করছে, তাদের মানে তাদের ফিউচারটা কি হবে, মানে তারা কি করবে, তাদের বিক্রি, এইসব নিয়ে বলছিলে তো শুভজিৎ? হ্যাঁ, তো আমি ওই দিকটাও বলি। প্রথম হ্যাঁ কথা দেবজিৎ, হচ্ছে আমি যে তোমাকে যে কথাটা বলছিলাম যে বর্তমানে অনেকেই রয়েছে যারা ছবি আঁকাটা নিয়ে এগোতে চাইছে বা আর্ট আচ্ছা, কলেজে অ্যাডমিশন নিতে চাইছে, বা যারা ছবি আঁকার আচ্ছা, স্বপ্ন দেখছে যে তারা শিল্পী হবে, তুমি সবটা নিয়ে বলো দেবদীপদা। বা যারা মানে যাদের হয়তো মানে আহ আর্থিক দিক থেকে তারা হয়তো অতটা শক্তিশালী নয়, কিন্তু ছবি আঁকা নিয়ে তারা এগোতে চাইছে বা সেই স্বপ্নটাও দেখছে, সকলকে নিয়ে তুমি একটু কিছু বলো, এই বিষয়টা নিয়ে তুমি একটু আলোকপাত করো। বুঝতে পেরেছি। আমার 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 পুরো ব্যক্তিগত অর্জিত যতটুকু জ্ঞান আমি অর্জন করেছি ততটুকু থেকে বলছি। আহ আর্থিক পরিস্থিতি সত্যি সবার ভালো থাকে না, ইচ্ছাটা সবার থাকে, আবার সবার থাকে না, যাদের আছে তাদের নিয়েই তো বক্তব্য। ছবি আঁকাটা কিন্তু পুরোপুরি না
যদি আঁকতেই হয়, আমি বলবো যদি আঁকতেই হয়, তো মনে কোনো, ওই একটা কি কথা আছে না, শাহরুখ খান বলেছে যদি স্বপ্ন দেখো তো বড় দেখো। ঠিক আছে, উনি বলেছে, ওই কথাটার একটা হয়তো ভ্যালু আছে, অবশ্যই আছে, কিন্তু আমি না ওই রকম ভাবাতে চাই না বা ভাবতেও চাই না। আমি বলি কি, ছবি আঁকতে গেলে বা গান গাইতে গেলে, মানে এইরকম যারা শিল্প সংস্কৃতির সাথে জড়িত, এদের মেনেই নিতে হবে যে সমাজে আর পাঁচটা সুখী জীবন যাদের, তাদের সাথে আহ পায়ে পা মিলিয়ে চলা যাবে না। কেন যাবে না? সময় পরিস্থিতি যদি সেরকম তৈরি হয়ে যায় খুব ভালো, কিন্তু এতটাই স্ট্রাগেলের জায়গা। তুমি আজকে তো আর্ট কলেজে পড়বে সত্যি সত্যি, এবং এর বেস কিন্তু একটাই, সেটা হচ্ছে আঁকা শেখানো। মানে নিজে চর্চায় থাকা যায়, মানে শিল্প চর্চাটায় থাকা যায়, প্র্যাকটিসে থাকা যায়, আর অপরকে শিখিয়ে দুটো টাকা আয় করা যায়। এবং এইটা কিন্তু মানে বেস। আজকে সবাই, মানে যারা শিল্প, যারা আর্টিস্ট, তারাও করছে। এবং যারা আমি বলবো আর্ট কলেজে পরীক্ষা দিতে চায় তারাই করছে। এটা আমি বলবো বেসিক। বেসিক মানে কি, এইটুকু দিয়ে অন্তত নিজের রং তুলি ক্যানভাস খরচাটা উঠে যাবে, পেপার খরচাটা উঠে যাবে। এবার নিজেকে যেটা করতে হবে শুভজিৎ, আমি, আমারও এই স্বল্প সময়ে, বিশাল একটা তো বয়স নয়, যাই হোক, আমি যা তুলি চালিয়েছি, যা কলমে দাগিয়েছি, যা পেন্সিল চালিয়েছি, আমি আজ খুব ভালো রয়েছি ওইটুকুর জন্য। যদি বলো, আজকাল আমি বলছি সোশ্যাল মিডিয়ায় টাইম না নষ্ট করে, করতে হবে, করতে হবে অবশ্যই, দিনের একটা টাইমে এটাও মেনটেন করতে হবে, দেখতে হয়, ফলো রাখতে হয়, কিন্তু বাদবাকি প্র্যাকটিসটা এতটাই করতে হবে। সেইটার জন্য আমি না আমার সময়টাকে, আমাদের আগেও যারা ছিলেন সিনিয়র মোস্ট, তাদের সময়টা আমি বলবো আরো ভালো, খারাপও ছিল, আরো ভালো। তারা ভালো ভালো জ্ঞানীগুণী মানুষদের সঙ্গ পেয়েছেন। আমরা, আমাদের সময়টা একটা ছিল কি, মানে একটা না নিয়মানুবর্তিতা ছিল। হ্যাঁ, প্রেম ছিল, ভালোবাসা ছিল, আনন্দ ছিল, বসন্ত উৎসব ছিল, সব ছিল। কিন্তু তার মাঝে না সারাদিনের শেষে আজকে কটা স্কেচ করলাম রে বন্ধু বান্ধবদের মধ্যে, ও তুই বেশি করিসনি, আমি দেখলাম না আমার তো করে রাখতে হবে। একটা মুখের কথা বলা হতো প্রতিদিন 30টা করে ড্রয়িং। তুমি বলো না করে কেউ আজকে? আমি কারো দোষ দিচ্ছি না, তো কারো পরিস্থিতিও সেরকম তৈরি হয় না, কিন্তু আমি বলছি 10টা ড্রয়িং, 10টা ড্রয়িং। আমি সেই দিক থেকে আমি নিজের নিজের কথা এত কেন বলছি, মানে আমি নিজেকে দিয়ে বোঝাতে চাইছি, আমি কিন্তু অন্তত প্রতিদিন 5 ঘন্টা করে, মানে ন্যূনতম 4 ঘন্টা তো টাইম দিই দিই। যেদিনকে ধরো আমার বিশাল কাজ, মানে বিশাল কাজ বলতে বিকেল বেলা এক জায়গায় নিমন্ত্রণ আমার যেতে হবে, ওটা মানে মাস্ট ভিজিট করতে হবে, এই সেই মানে বিশাল ব্যাপার আর কি, বা পুজো ঘন্টা, আমি 4 ঘন্টা তো মিনিমাম দিই। এবার ওটা আমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। যেমন প্রতিনিয়ত আমাদের দাঁত ব্রাশ না করলে বা ফ্রেশ না হলে পরে আমাদের দিনটা শুরু করা যায় না, সেরকম আমার ওই 4 ঘন্টা যদি আমি কাজ না করি, মিনিমাম 4 থেকে 5 ঘন্টা, আমার মনে হয় আজকে দিনটা আমি নষ্ট করলাম। এটা অনেকে আমার, যারা আমার শুভাকাঙ্ক্ষী, অনেকে আমাকে বলে এটা কিন্তু তোর একটা রোগ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমিও ভেবে দেখেছি এটা কিন্তু আমার একটা রোগ হয়ে গেছে, মানে এটার জন্য আমি রীতিমতো খুব মানে খুব সিরিয়াস। অতটা সিরিয়াস হওয়ার দরকার হয়তো আমার পড়ে না, কিন্তু আমি খুব সিরিয়াস। আমি ওটা নিয়েও ভেবে দেখেছি, কিন্তু না এটা আমার একটা ভালো রোগ আমি দেখলাম। ওই রকম যারা ধরো ছবি আঁকতে চাইছে, আর্ট কলেজে ভর্তি হতে চাইছে, প্রথমেই তাদের বলে রাখি কোর্সের সময়কাল কমে গেছে 4 বছর, যা শুনেছি দীর্ঘদিন থেকেই 4 বছর হয়ে গেছে। তারপরে সোশ্যাল মিডিয়ায় এত কিছু পোস্ট হয়, দেশ বিদেশের এত শিল্পীর ছবি তুলে ধরা হচ্ছে, দেখে মাথা না কাজ করে না। আমি একটা দারুণ কথা বলতে চাই, যেই কথাটা, এটা পুরোপুরি আমার নিজের কথা, সেটা হচ্ছে আমি সেই সব
মানে ছেলেদের মেয়েদের বলবো যারা ছবি আঁকা নিয়েই এগোতে চায়, তোমরা কম কথা বলবে। এক, মানে কম কথা বলবে মানে এই সেন্সে যে বাড়ির লোকের সাথে কম কথা বলছো তুমি, ওই রকম না। আমি বলছি যে ছবি নিয়ে কম কথা বলবে, শুধু দেখো আর কাজটা বেশি করো। ঠিক একটা সময় পর যখন দেখবে খুব কাজ করছি, সে কাজ দেখাও, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার ইচ্ছে হলে করো, কিন্তু ওইটার প্রতি কোনো আশা রেখো না, ইস আমারটায় না রিচ কম হলো, লাইক কম হলো, কমেন্ট কম হলো, ওটা না। এমনি জাস্ট পোস্ট করলে দেখো, পার্সোনাল যদি কোনো সিনিয়র মোস্ট টিচার বা কেউ থাকে তাকে দেখাও, ভালো তার থেকে কমেন্টস নাও যে এটা কি করলে ভালো হয়, আরো এটাকে উন্নতি করতে পারি, করো। দ্বিতীয়ত, কিছুদিন বাদে কম শোনো, কম দেখো। প্রথমে বললাম কম বলো, তারপরে কম শোনো। মানে কি, আস্তে আস্তে না তুমি যত শুনবে না, মানে তুমি দ্বিধায় চলে যাবে। মানে না, একজন এক এক রকম দেখা গেল কথা বলছে, আমি বললাম কথার কথা বলছি, এরকম হয়। এই জন্য কমেন্ট করা খুব চাপের। একজন আমার কাছে একটা ছবি নিয়ে এলো যে স্যার কেমন হয়েছে। এবার আমি তো আমার দিক থেকে বলি, আমার মনে হয় এইটুকু বলাটা উচিত। আমি দেখা গেল উপর উপর বলে দিলাম না ছবিটা খুব ভালো হয়েছে, ব্যাস ব্যাস তুমি চালিয়ে যাও, পিঠ চাপড়ে বলে দিলাম। তাতে কি হবে, সে হয়তো একটু মিসগাইড হচ্ছে। আরেকজন ঠিকই দেখা গেল বলে দিল তোকে অমুক এই বললো, কিন্তু এই জায়গাটা তো একটু শুধরাতে পারতিস। তাই জন্য আমি যতটুকু বলার বলি। আরেকজনকে সে ওই কাজটা নিয়ে দেখালো, সে দেখা গেল তাকে অন্য একটা পয়েন্ট বলল। এবার কি হয়, 10 জনের কাছে সে যদি কাজটা নিয়ে যায়, 10 জন শিল্পীর কাছে, 10 জন শিল্পী দেখা গেল 8 রকমের কথা বললো, দুজনের কথা মিললো, বাদ বাকি ও 8 রকমের কমেন্ট পেলো। ও না বিব্রত হয়ে যাচ্ছে, মানে ও না বুঝতে পারছে না আমি কার কথাটা তাহলে শুনবো। ওই জন্যই আমি বলি একটা সময় পরে শোনাটাও কম করে দেবে। নিজেই নিজের বিচারক হও, নিজে ড্রয়িং করো, নিজের ড্রয়িং এর অ্যাসেসমেন্ট নিজেই করো। তুমি 1 মাস আগে যেই ড্রয়িংটা করেছো, 1 মাস পরে দেখো যে তুমি তো ড্রয়িং করছো, উন্নতিটা হচ্ছে কিনা নিজে বুঝতে পারবে। ভুরি ভুরি ড্রয়িং, ভুরি ভুরি মানে কি বলবো, একটা মানের ড্রয়িং আজকাল সব জায়গায় পাওয়া যায়, ইন্টারনেট ঘাটলেও পাওয়া যায়, তুমি নিজেকে বোঝো। কিন্তু কারো ড্রয়িং দেখে বা কারো দেখে হুবহু কপি করো না। নিজে এমনি প্র্যাকটিসের জন্য কপি করলে করো, মানে কারো ড্রয়িং দেখে একটা কপি করছো, কথার কথা বলছি লিওনার্দো দা ভিঞ্চির ড্রয়িং দেখে তুমি ওরকম কপি করছো, করো। কিন্তু তুমি যেই না দেখে একটা ড্রয়িং করতে চাইছো, দেখছো না ওটা লিওনার্দো দা ভিঞ্চি হলো, না তুমি নিজে হলে, ওরম হয়েও না। তোমার অনায়াসে যেটা আসে সেটাই করো, বেসিক জিনিসগুলো ঠিক রেখে করো, প্রপোর্শন বা ব্যালেন্স যেগুলো থাকে ড্রয়িং এর সেগুলো ঠিক রেখে করো। তারপরে আস্তে আস্তে, এটা আমি একটা ড্রয়িং দিয়ে বলছি, এটা গোটা কম্পোজিশন নিয়েই তাই, মানে একটা ছবি নিয়েই তাই করো। প্রথমে কথা কম বলো, কাজ করো, তারপরে আস্তে আস্তে শোনাটাও কমিয়ে দাও। তারপরে একটা সময় আসবে দেখাটাও কমিয়ে দেওয়া উচিত আমাদের। দেখলেও আমরা বিব্রত হই, দেখে খুশি হওয়া আলাদা। দেখা গেল একটা গ্যালারিতে গেলাম, একটা ছবি দেখলাম খুব ভালো, কিন্তু একটা সময় মাথার ওপর, কারণ এদের বয়সটা কম থাকে, তো আস্তে আস্তে তারা আর্ট কলেজে পড়ার স্বপ্ন দেখে, আর্ট কলেজে ভর্তি হয়, নানা ধরনের কাজ দেখে। একটা সময় পরে গিয়ে দেখাটার প্রয়োজন আছে, তারপরে দেখলে কি হয় জানো তো, বেশি দেখলে তার একটা এফেক্ট কাজ করে। এবার ওই জন্য দেখাটাও কমাও, আর তার সাথে সাথে খাওয়ার পরিমাণ কমিয়ে দিতে হবে, আর ঘুমানোর পরিমাণ কমিয়ে দিতে হবে। 5টা জিনিস কমিয়ে দাও, অটোমেটিক্যালি তোমার উন্নতি হবে। আর সাথে সাথে আমি বলবো, আজকে আমাদের সনাতন দা থেকে শুরু করে বিভিন্ন আর্টিস্ট কলকাতায় পুজো নিয়ে কাজ করে। এটা খুব ভালো একটা দিক থেকে আমি বলবো যে আর্টিস্ট যারা আর্ট কলেজে পড়ে বা পড়তে ইচ্ছুক, কাজ করে, ছবির মধ্যেই থাকে, ছবিটাকে নিয়েই রং তুলি নিয়েই তাদের জীবনটা কাটাতে চায়, তাদের একটা তো রুজি রুটির কিছুটা সময় হলে একটা ব্যবস্থা হয়। বিভিন্ন ধরনের কাজ করো,
ওয়াল ডেকোরেশন করো, মানে কোনো মান সম্মান কোনো দিক না তাকিয়ে কাজ কখনো ছোট হয় না। কারণ তোমার যেই লাইনটা দিয়ে তুমি এগোচ্ছ, আজকে একটা তুমি ভাবো না, আজকে একটা সাধক যে সাধনা করতে যায়, গুরুর কাছে যায় দীক্ষা নেব বলে, গুরুও কিন্তু তাকে অনেক কিছু ত্যাগ করতে বলে। তারপরে একটা সময় হয় যখন গুরু তাকে মন্ত্র দেয়, সেই মন্ত্র নিয়ে একটা জপের ব্যাপার আছে, সব আমি জানি না কিন্তু শুনি এগুলো আছে। হতে 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 সে একটা প্রসেসে এগোয়, ওই রকম এটাও তো সাধনা। হ্যাঁ, এই সাধনাটা করতে গেলে কিন্তু এটা ঠিক ভিক্ষা করা যায় না। আমি শুনেছি এম এফ হোসেনের কথা, দেখিনি ওইরকম ভাবে তার সেই সময়কালে সে কি করতো, শুনেছি সে ছবি আঁকতো, সাইনবোর্ড টাইনবোর্ড আঁকতো, এগুলো তো প্রচলিত কথা, সবাই শুনেছি সবাই জানি। ছবি এঁকে খাবারের দোকানে গিয়ে বলল, এই দুটোর পেপারে রোল করা এই দুটো ছবি আছে, ছবি নাও, আমাকে কিছু খেতে দাও। তো মানে এটা কিরকম দিক বুঝতে পারছো, কি লেভেলের দিক? মানে একজন ভিখারি, বলতে গেলে একজন সত্যি ভিক্ষা চাওয়ার মতো। হ্যাঁ, কিন্তু আমি এঁকেছি ছবি, জানি না তোমার পছন্দ হবে কিনা, এই ছবির বিনিময়ে আমাকে দুটো খেতে দাও, আমাকে এত টাকা দাও তত টাকা দাও, ওইসব না, আমাকে দুটো খেতে দাও, মানে পেট চালানোটাই বড় কথা। তিনি আজকে এম এফ হোসেন, এখনো দুদিন আগে তার জন্মদিন গেল, একদিন আগে। তো আমি বলছি এরম ভাবে তুমি যে, আর আমাদের ব্রেনটাই তো সব, মনটাই সব, তুমি যদি মাথায় ঢুকিয়ে নাও যে শিল্প মানে শিল্পী হওয়া তো লোকে বলবে শিল্পী, নিজেকে তো বলতে পারবো না শিল্পী, বা কেউ বলতে পারবে না। আমি যদি থাকতে চাই, মানে পুরোপুরি এটা স্ট্রাগেলে পরিপূর্ণ একটা দিক। কেউ একটা চাকরির পরীক্ষা দিতে 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 একটা কোনো জায়গায় চাকরি পেলো, ওই পরীক্ষাটা দিল স্ট্রাগেল, চাকরিটা পেয়ে গেলে তার দৈনন্দিন অফিস যাওয়া আসাটাও স্ট্রাগেল, অফিস করাটাও স্ট্রাগেল, মানলাম, কিন্তু সে যদি ঠিকঠাক ওই জায়গাটা মেনটেন করে তাহলে কিন্তু মাসের শেষে একটা স্যালারি নির্ধারিত। এই ক্ষেত্রে কিন্তু শিল্প, মানে আর্ট কলেজে যারা ভর্তি হতে চায়, হতে চায়, দেখো, তারপরে অ্যানিমেশনকে কোর্স করবে, অ্যানিমেশনে যাবে, কি অ্যানিমেটর হবে সেটা আলাদা, কিন্তু যদি শিল্পী, মানে আমি ছবি এঁকেই আমার গোটা জীবনটা কাটাবো, এই মাইন্ডসেট যদি করে নিতে হয়, যেমন আমি করে নিয়েছি বা প্রচুর লোক করে নিয়েছে হয়তো আমার মতো, তাদের কিন্তু খুব টাফ, মানে আমি নিজে ফিল করে বলছি, যত দিন আসছে এই টাফ ব্যাপারটা আহ মনে হয় বাড়ছে বই, কমছে না। কারণ কারণ শিল্পী সংখ্যা বাড়ছে। আমি যখন ছিলাম, আমাদের কেষ্টপুরে আহ 2জন শিল্পী ছিল, আমার আমার বাড়ির কাছে একদম, মানে এটা আমি জোর গলায় বলছি। এখন আমাদের এলাকায় যদি বলো এরম হাত ঘোরালে পরে 10-12 জন শিল্পী, এবং আর্ট কলেজ পাস আউট, বা ধরো আরো সিনিয়র। মানে এবার এলাকায় এলাকায় মহল্লায় পাড়ায় দেখবে অমুক ইঞ্জিনিয়ারিং পড়ছে, অমুক ইয়ে পড়ছে। আগে আগে শিল্পী সংখ্যা কম ছিল, এখন শিল্পী সংখ্যা প্রচুর, মানে আর্ট কলেজ উত্তীর্ণ, বা আর্ট কলেজটা কথা না, আর্ট কলেজ ছাড়াও তো প্রচুর শিল্পী আছে যারা আর্ট কলেজের গণ্ডিও পার হয়নি বা আর্ট কলেজ অব্দি যায়ওনি, কিন্তু দুর্দান্ত ছবি আঁকে এবং তারা সর্বজন স্বীকৃত। তো আমি ওটাই বলছি, শিল্পী হওয়াটা একটা মাইন্ডসেট, এর জন্য যেটা দরকার চরম পরিশ্রম, ছোট ভাববে না। এরকম হয়েছে আমার সাথে, কাজ করেছি টাকা পাইনি, টাকা মার গেছে, ক্লাব কর্তৃপক্ষ টাকা দেয়নি, পুজোর কাজ করেছি রাত জেগে জেগে, হাত ফুলে গেছে, কাঠের কাজ করেছি, মানে শাল কাঠ গাউলস ম্যালেট দিয়ে এরকম ঠুকে ঠুকে, জীবনে তো কাষ্ঠ খোদাইয়ের কাজ করিনি, ওই প্যান্ডেলে করেছি, এঁকেছি, শাল কাঠের খুঁটি, মানে শালের যে গুড়িগুলো সেই দিয়ে ডেকোরেশনের থিমের কাজ হবে, তার উপরে মধুবনী, সেই কেটেছি, সেই 2002-03 এরম সময় করেছি। তার আগে করেছি, আচ্ছা, দেওয়ালে কাজ করেছি, ওয়াল পেন্টিং, স্কুলের দেওয়ালে করেছি। তা
মানে কাজ নিয়ে ভাববে না সেখান থেকে। হ্যাঁ, এখন বলবো এখন আমাদের মতন টাকাটা মার হয়তো যাবে না, কারণ এখন না কেউই বদনাম ওরম ভাবে কুড়োতে চায় না, টাকা দিলাম না কাজ করিয়ে। আমাদের সময় হতো আহ, ও দেওয়া যাবে না, ক্লাবে ঝামেলা, এই অমুক জায়গায় ডেকোরেশনের কাজ করলাম, যে কাজটা দায়িত্ব নিয়ে নিল সে তাকেই দিল না টাকা, বা তাকে দিল সে মেরে দিল, দেখা গেল। মানে আমি কথ্য ভাষাই বলছি, মেরে দেওয়া এরকম প্রচুর হতো, এখন হয় না। আমি বলছি তো প্যান্ডেলে কাজ করো, আঁকা শেখাও, এক্সিবিশনে পার্টিসিপেট করো অবশ্যই, কারো ওয়াল পেন্টিং থাকলে করো, হ্যান্ডিক্রাফটের কাজ করো, মানে যেখান থেকে টাকা উপার্জন হয় সেটা করো। কিন্তু এগুলো টাকা উপার্জন করে তোমার চলাটুকুর জন্য। আসল কাজটা কিন্তু দিনে আহ মানে মেরে কেটে হলেও 4 ঘন্টা করতে হবে, সেটা নিজেকে টাইম দিতে হবে, নিজের প্র্যাকটিস মানে নিজের তরোয়ালটায় শান দিতে হবে, নিজের অস্ত্রটায় শান দিতে হবে। ওইটা তুমি দেখাতেও পারো লোককে, নাও দেখাতে পারো। যেমন আমিও বলছি, আমি এই যে যা ছবি আঁকি, আমি সব ছবি তো পোস্ট করতে পারিও না বা হয়ও না। তো তার মানে এই নয় যে আমি মানে বিশাল একটা কিছু করে ফেলি, তা নয়, এটা স্বাভাবিক। তুমি একটা ভাবো, এত বছর ধরে আমার কাজটা কি, আমি তো কোনো জব করি না। তো যে শিল্পী হবে, মানে মানে ছবি আঁকা আঁকি শিল্পকলা নিয়েই থাকবে, তার ছবি মানে রেওয়াজ, মানে দেখো গানের রেওয়াজটা ওরম ভাবে ধরে রাখা যায় না এখন, হয়তো তাও পেন ড্রাইভে বা মোবাইলে তুলে রেকর্ড একটা রেখে দেওয়া যায়, আমি এই দিন এই রেওয়াজ করলাম। তুমি আজকে ভাবো তো অনুপ জালোটা বা কেউ প্রতিদিন যে সকালবেলা উঠে গলা সাধ্য, সেই তার কোনো নথি আছে কি? কত সেধেছে। তো ওইগুলো তো নিজের জন্য, কিন্তু তো যারা করবে আমি বলবো পেন্সিল ড্রয়িংটা মেন। পেন্সিল ড্রয়িং ভুড়ি ভুড়ি করো, ভুড়ি ভুড়ি, তার কোনো শেষ থাকবে না। পশু পাখি, গাছ পাথর, পাহাড়, মূর্তি, মানে এই নয় যে ওইটা অমুক আর্টিস্ট না একটা পাথরের মূর্তি আঁকে, ওর ভালো নাম ডাক হচ্ছে, আমি না তাই করি। অমুক আর্টিস্ট না ভালো অ্যানিমেল ড্রয়িং করছে, হ্যাঁ তাহলে না আমিও করি। ওরম না, নিজের জন্য। আজকে শিল্পী হতে গেলে সবচেয়ে বড় যে জিনিসটা লাগে, সে যে কোনো শিল্পী হতে গেলে, নৃত্যশিল্পী, গায়ক, যে কোনো, তার লাগে কনফিডেন্সটা। তোমার পরনে কি বা থাকলো না থাকলো কিচ্ছু ভ্যারি করে না, পায়ের তলায় চটি থাকলো না থাকলো ভ্যারি করে না। আজকাল ভ্যারি করে, স্বাভাবিক, যুগ উন্নত হচ্ছে, ইয়ে করে, কিন্তু সেটা না, তোমার কনফিডেন্সটা কতটা রয়েছে। তোমাকে আজকে বলা হয় তুমি মানে মানে আমি এটা কিন্তু বার্তাগুলো দিচ্ছি তাদের জন্য যারা আজকে চায় যে আমি একটা আর্ট কলেজে ভর্তি হব, ডিগ্রি নেব, আমি না জীবনটা ছবি আঁকার মধ্যে দিয়েই অতিবাহিত করব। তাদের জন্য বলছি যে কনফিডেন্সটা তৈরি করো, যে তোমার সামনে যদি একটা বড় স্পেস ছেড়ে দেওয়া হয় এবং একটা কালো রং দেওয়া হয়, একটা তুলি দেওয়া হয়, তুমি ওই কালো স্পেসটাতে তোমার কনফিডেন্সটা দেখাতে পারবে তো। সেইটা কিন্তু তোমার রেওয়াজের উপর নির্ভর করে। আজকে অনুপ জালোটার সামনে একটা ফাঁকা মঞ্চে যদি মাইক্রোফোন দিয়ে দেওয়া হয় যে ওস্তাদজি একটু, তো অনুপ জালোটা যে টানটা ছাড়বে, যে গলাটা সাধবে আর কি, সেটা কিন্তু তার ওই রেওয়াজের ফল, রিফ্লেকশন। ওনার পরনে দেখা গেল নেই একটা ছেঁড়া জামা, কিন্তু লোকে উঠে করতালি দেবে যে এই হচ্ছে শিল্পী। এই ব্যাপারটা শুধু থাকতে হবে, বাদ বাকিটা তো পুরোপুরি সাধনা, পুরোপুরি সাধনা। মানে সংসারে থেকে সাধনা যেটাকে বলে, তার মধ্যে ধরো আমি কারো ব্যক্তিগত জীবনে যাব না, সে হয়তো কথার কথা বলছি, আমি এত কথা বলছি কেন, এগুলো তো ঘটে আমাদের চারিপাশে। সে প্রেম করে কিনা, তার বাবা মা সংসারের পরিস্থিতি কিরকম, হয়তো বোনের বিয়ে দিতে হবে, সে দাদা, তার মানে বিভিন্ন চাপ থাকবে। মানে তুমি সংসার ছেড়ে কিন্তু বেরিয়ে চলে যেতে পারবে না, একটা রোল নিলাম কাঁধে, ঝোলা নিলাম, আমি বেরিয়ে চলে গেলাম, আমি ইয়ে নেই, মানে আমি যবে কিছু হতে পারবো, মানুষ বুঝবে,
যে ওই যে ও শিল্পী হয়েছে, তুমি পারবে না, তো তোমার সংসারের দায়িত্বটা আছে না। তো সংসারে থেকে সাধক হওয়া খুব টাফ। আর শিল্পী যারা হতে চায় তাদের কিন্তু সেই শপথটা নিতে হবে, সেই মানে মনোবল তৈরি করে এগোতে হবে। মানে এটা একটু চোখ বন্ধ করে, যে পারবে সে পারবে, কিন্তু এর মধ্যেও এটা ঠিক। আর একটা জিনিস শোনো না, ধরো গঙ্গার ঘাট দেখেছো তো, স্বাভাবিক আমরা সবাই দেখেছি সিঁড়িগুলো, দেখবে যেই সিঁড়িটা দিয়ে সিঁড়ি লম্বা টানা থাকে, যেই জায়গাটা দিয়ে লোকজন দেখবে বেশি হাঁটাচলা করে, কংক্রিট বা পাথর, সেটাও না এরকম ভাবে ক্ষয়ে যায়, সেই জায়গাটা একটু ডাবা থাকে। বাদবাকি ধারের ওই জায়গাগুলো বেশি চলাচল হয় না, ওই জায়গাগুলো আবার টান টান, কংক্রিটটাও ঠিক আছে বা পাথরটাও হলেও কাটিং ঠিক আছে। পাথর বা কংক্রিট যদি একভাবে প্রতিদিন লোকে ওঠানামা করতে করতে, বা রেলের সিঁড়ি, মেট্রো রেলের সিঁড়ি দেখবে ক্ষয়ে গেছে, ওই জায়গাটা দিয়ে লোক বেশি নামে, তো যদি ক্ষয়ে যায় তাহলে প্র্যাকটিস করতে করতে তো তোমার হবেই। তোমার তরোয়ালে যদি প্রতিদিন তুমি শান দাও, সেটা ধার তো তৈরি হবেই, এইটা কনফিডেন্স। এবং ওই ধারটা তৈরি হলে পরে তুমি যেই জায়গায় তুলি ধরবে, যেই জায়গায় পেন্সিল ধরবে, মানে আমি এটা ওই মানে আর্ট কলেজে যাদের মানে ভর্তি হতে চায়, শিল্পী হতে চায় তুমি বলছিলে, তাদের জন্য বলছি। তারপরে তো তুমি মার কাট কাট, মানে আমি এটা সত্যি সত্যি খুব এনকারেজ করছি যে প্র্যাকটিসটা করো, তারপরে তুমি যেখানে তুলি ছোঁয়াবে সেই জিনিসটাই দাঁড়াবে, কাজ করবে। কেউ বললো তুমি যা লেভেলের কাজ করো, মানে তোমার তোমার ধরো হাতে মারাত্মক স্কিল এসে গেছে প্র্যাকটিস করতে করতে, কিন্তু তোমাকে কেউ বললো যে না না, আমি জানি আপনি পারবেন দুর্দান্ত, আমার এরম চাই না, আমার কার্টুন চাই, টম অ্যান্ড জেরি এঁকে দিতে হবে দেওয়ালটা জুড়ে, কিছু টাকার পাবে, প্রেস্টিজে লাগালে চলবে না, টম অ্যান্ড জেরি এঁকে দেবো, কারণ ওইটা হচ্ছে আমার রুজি রুটি, ওটা ওটা আমার করতে হবে, আমার সংসারটা আছে তো করব। কিন্তু আমার নিজে যেই ধারটা দিচ্ছি তরোয়ালে, সেইগুলো তো আমার সঞ্চিত হচ্ছে, সেইটা আমি এক্সিবিশনে দেখাবো মানুষকে। সেটা ভারতীয় চারুকলা মন্দির হোক, সেটা বিভিন্ন অর্গানাইজাররা যেসব শো করে তাতেই দিই না, কলকাতাতেই হোক না, কলকাতার বাইরে বম্বেতে দিল্লিতে যেখানেই হোক হোক না, একটা ছবি থাক, কিন্তু সেই ছবিটা যেন আমার, মানে আমি বলছি, বললাম না আমি বলতে চাই না কেন, আমি হয়তো আবেগে বেশি বলে ফেলি, কিন্তু কথাগুলো খারাপ না, কথাগুলো ঠিক। ধরো একটা প্রদর্শনী আমার 1 মাস পরে, এবার ওই প্রদর্শনীটার জন্য আমি আজকে 1 মাস, হ্যাঁ ওই তোমার কথার মাঝখানে আমি একটু ইন্টারাপ্ট করছি। তুমি যে কথা হ্যাঁ বলে হ্যাঁ না, হ্যাঁ, আমি লোকের বসে বলো অনেক বলো। কথা বলে দিচ্ছি। তুমি মানে যে কথাগুলো তুমি বলছি, ইতিমধ্যে অনেকে লাইভ দেখছে তোমার টানা, আর অনেকে অনেক কমেন্ট দিয়েছে, সেগুলো পরে কিছু করে তুমি বলতে বলতে শো করলাম। তুমি যে কথাগুলো বলছো দেবদীপা, সেই কথাগুলো কিন্তু একদম বাস্তব। মানে স্বপ্ন তো সকলেই দেখাতে পারে যে তুমি বড় হবে, এই হবে, কিন্তু তুমি যে কথাগুলো বলছো দেবদীপদা, সেগুলো একদম বাস্তব কথাগুলো তুমি সকলের কাছে তুলে ধরছো। এটা একদমই কোনোটাই তাই, আমি পড়াশোনা। আমি এগুলো নিজে ফিল করেছি, এবার বলো, আমি এবার বলো নিজে ফিল দেবদীপদা, করে তুমি যেটা করে বলছিলে বলছি। এবারে বলো। এই হ্যাঁ হ্যাঁ, আমি এবার ধরো কি যেন বলতে যাচ্ছিলাম, আমি কথার ইয়েটা হারিয়ে ফেললাম, কি যেন একটা বলতে যাচ্ছিলাম। বাইরে এক্সিবিশন, কলকাতা বাড়ি যাওয়া দরকার নেই, আমাদের ইন্ডিয়া বাড়ি যাওয়া দরকার, কলকাতা বাড়ি যাওয়া দরকার নেই। না আর না এক্সিবিশন দরকার বলতে, না না এক্সিবিশন করবে, সব জায়গায় করবে, যে সুযোগ সুবিধা এলে পার্টিসিপেট করবে। ও যেটা বলছিলাম, যে এক্সিবিশনের ছবি, এক্সিবিশনের ছবি অনেকেই করে দেখবে, 1 মাস পরে একটা এক্সিবিশন আছে, আমি তাতে পার্টিসিপেট করছি, এবার আমি তার জন্য একটা ছবি আঁকছি। এবার ধরো আমার ক্ষেত্রেও হয়েছে, আমারও 1 মাস পরে একটা এক্সিবিশন আছে, কিন্তু এক্সিবিশনটা একটা আহ মানে টাইটেল আছে, সেই টাইটেলের ওপর এক্সিবিশন। এবার সেই টাইটেলের ওপর আমার কিন্তু রেডি কোনো কাজ নেই, কিন্তু আমাকে একটা ছবি দিতে হবে, তখন তো আমি আঁকবই, সেই থিমটার ওপর আঁকবো, সেটা আলাদা। কিন্তু
সবসময় মানুষের করা উচিত কি, মানে মানুষের বলতে যারা এই যে আমি সবসময় আমার থেকে ছোটদের কথাই বলছি, মানে যারা একটু মানে ছবি নিয়ে ধরো কম এখন অব্দি চর্চা করেছো, মানে যাদের আমি বোঝাতে পারি, আমি বলতে পারি, আমি তো আমার সিনিয়র মোস্ট আর্টিস্টদের কিছু বলতে পারি না, তারা আমাকে বোঝাবে, আমি শুনতে পারি। তো তাদের জন্য আমি বলবো, ধরো তোমার ছবি 1 বছর ধরে তুমি তো প্রতিনিয়ত প্র্যাকটিসে রয়েছো, ক্যানভাসে আঁকছো, পেপারে আঁকছো, এক্সিবিশনে সেই কাজটাই দেবে যেই কাজটা তোমার ওই বছরে করা বেস্ট কাজ বা বেস্ট কাজগুলির মধ্যে একটা। এবার সেইটা যে বেস্ট কাজগুলির মধ্যে একটা কে বিচার করবে? নিজেকে বিচার করতে হবে। যে আবার অনেকে আছে ধরো একটা ছবি বারবার শোতে দিচ্ছে, সেটাও না উচিত না। তার মানে ওই জায়গাটা হচ্ছে তরোয়ালটায় কিন্তু শান পড়ছে না, আবার মরচে ধরছে। এই লোহার ব্যাপারটা কি, ওই তুমি যদি যত্ন না নাও যে কোনো জিনিসে মরচেটা ধরে যাবে। তার মানে ঠিকঠাক তোমাকে শানটা দিয়ে রাখতে হবে, তো প্র্যাকটিসটা চালাতে হবে। এবার প্র্যাকটিস তুমি যত করবে তোমার ছবি কিন্তু বাড়তে থাকবে, কাজ তো বাড়তে থাকবে। এক্সিবিশনে দেখানো উচিত, শো করা উচিত সেই কাজগুলো, যেই কাজগুলো পার্টিকুলার কোনো আর্টিস্টের থেকে পুরোপুরি নেওয়া নয়। কোনো আর্টিস্টের স্টাইলটা, ধরো আমি কথার কথা বলছি, কেউ একজন স্টাইলাইজড কাজ করে, তো আমার তার কাজটা পছন্দ খুব, কিন্তু এতটাই পছন্দ আমি হুবহু তার স্টাইলেই করলাম, কি হয়ে যায়? তাহলে তো তার ভেতর তুমি রইলে না, মানে আমি তাকে বলছি, সে রইল না। মানে এমন একটা করা উচিত যেটা তোমার পুরোপুরি, মানে যেটা না সত্যি আর কেউ কোনো আর্টিস্টের থেকে দেখেনি। সেইটা আসে একমাত্র ড্রয়িং থেকে। মানে মানুষের নিজস্বতা যদি বলো তৈরি হয় কোথায়? ড্রয়িং। একদম কাঠ পেন্সিল, ওই যে আমরা ব্লেড দিয়ে ছুলে ছুলে লম্বা শীষটা বার করে যে ড্রয়িংটা, আর পাশে একটা ইরেজার খুব কম লাগে, ওই যে নিয়ে বসি না সাবলীল রেখা ড্রয়িং, ওই ড্রয়িং এর মধ্যেই মানুষের নিজস্বতা লুকিয়ে থাকে। এই যে আমরা এত স্টাইল স্টাইল বলে চিল্লাই না, যে ওর না একটা নিজস্ব স্টাইল আছে, ওর একটা নিজস্ব স্টাইল আছে, বেসিক্যালি তার ড্রয়িংটা। ওই ড্রয়িং এর ওপরেই কালার লেপে টেক্সচার দিয়ে একটা পুরোপুরি গোটা কম্পোজিশন তৈরি হয়, কিন্তু তার ড্রয়িংটাই তার স্টাইল। আজকে তুমি ড্রয়িং করলে তুমি একটা কাক আঁকবে, আমি একটা কাক আঁকবো, আমাদের শুভা জি, মানে উনি যদি একটা কাক আঁকেন, উনি তো বিখ্যাত এগুলোতে, কাক পেঁচা ওনার ড্রয়িং এ আলাদা। আজকে মানে 10 জন আর্টিস্ট যদি 10টা কাক আঁকে শুধু পেন্সিলে, ওই 10টা কাক 10 রকমের হবে। একটা 10টা ফুল যদি আঁকে 10 জন আর্টিস্ট, 10টা ফুল 10 রকমের হবে। তো কেন হবে? কারণ আমি আমার হাত দিয়ে না, আমি কোনো কষ্ট করে, মানে আমি মিমিক্রি করছি না। ধরো আমাকে যদি এখন বলা হয় আপনি দেবানন্দের মিমিক্রি করুন, আমার খুব কষ্ট হবে। আমি আমার মতো করে কথা বলছি, হ্যাঁ, আমি তো করতে যাচ্ছি না, আমি কারো মতো করে করতে যাচ্ছি না, আমার মতো করে না এই বেরোয়। আমার ড্রয়িং না এরকমই হচ্ছে, আমি দেখছি, আমি বছরের পর বছর ধরে পেন্সিলটা চালাচ্ছি আর দেখছি আমার ড্রয়িং না এইরকম হচ্ছে। হ্যাঁ, ওই ড্রয়িংটাই আরেকটু কি করে বেটার করা যায় চেষ্টা করব, কিন্তু ওই রকমই, আমি কারো ড্রয়িং দেখে ড্রয়িং করছি না। তো এই জিনিসটাই নিজস্বতা। এইটাই হয়তো কিছু সংখ্যক যারা জুনিয়র রয়েছে তারা মানে খুব নিজের মাথায় প্রেসার দিয়ে ফেলে, আমার তো একটা সিগনেচার স্টাইল বানাতে হবে। এটা আমি খুব ফিল করেছি, আমি কাউকে কিছু বলিনি, আমি অনেককে দেখেছি, সে হয়তো ঠিক করে একটা ফুল ভালো করে আঁকলোই না। আজ অব্দি আমি বলছি, আমার ছাদে অপরাজিতা গাছ আছে, আমি সেই কলেজের সময়ও এখনো মাঝে টুকটাক ইয়ে করে একটু আলো ছায়া পাতার ইয়ে দিয়ে আমি না চেষ্টা করি, আঁকি, দেখে দেখে আঁকি। সে ধরো একটা ফুলও কখনো আঁকেনি, সে ফুলটাকে স্টাইলে ফেলতে গেল, কারণ তার মাথায় ঢুকে বসে রয়েছে যে আমাকে তো একটা কিছু নূতন
তৈরি করতে হবে। যেমন আমি বলছি হন্ডার বাইকের মডেল চেঞ্জ হচ্ছে, বা বিভিন্ন 4 চাকার কোম্পানির মডেল প্রতি বছর বছর দেখবে নতুন নতুন মডেল বেরোয়। একটু এই পাশটা টেনে লম্বা করে দেয়, লাইটটা একটু চেঞ্জ করে দেয়, বনেটের জায়গাটা একটু চেঞ্জ করে একটা নতুন মডেল দাম বাড়িয়ে দেয়। তো এটা ওরম কোনো ব্যাপার নয় তো, যে আমার না একটু স্টাইলটা একটা কিছু করতেই হবে, নতুন একটা কিছু করেই করতে হবে। মানে মাথায় ওটা ঢোকানোর কোনো দরকার নেই। তুমি সাবলীল ভাবে যেটা তোমার বেরোয় সেইটাই তোমার স্টাইল, এবং সেইটা যদি বছরের পর বছর তরোয়ালে শান দেওয়ার মতো বেরোতে 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 জীবনের একটা সময় এসে পৌঁছাবে, যখন সে ম্যাচিওর হয়ে যাবে, তখন ওই লাইনটাই বেরোবে। সেই লাইনটাই একটা আহ বা সেই রেখা দিয়ে যে ছবিটা তৈরি হবে সেইটাই তার স্টাইল। এই জিনিসটা মানুষ বোঝে না। তবে হ্যাঁ, আমি এটা বুঝিয়ে খারাপ হতে চাই না। কেন খারাপ হতে চাই না জানো? হয়তো আমাকে অনেকে এটা শুনে বলে দেবে না না, কেউ বলবে ঠিক বলছেন, কেউ বলছে না না, স্টাইল তো হওয়া দরকার। আজকে ধরো আমি আমার কথাই বলছি, আপনি ওই আঁকেন তো আপনার কোনো স্টাইল নেই। আপনার স্টাইল না থাকার দরুন আপনি সেরকম সেলিব্রেটেড আর্টিস্ট হতে পারবেন না। আর্টিস্ট হওয়া যায় না নিজের থেকে। আর্টিস্ট শিল্পী বোঝেই না। রামকিঙ্কর বেজ বুঝেছিল? রামকিঙ্কর বেজ বিশাল বড় আর্টিস্ট। ওনার আঁকাটা ভালো লাগতো, ওনার স্কাল্পটিংটা ভালো লাগতো, উনি করে গেছে। তো আর্টটা না পুরো সাধনা। কোনো সাধক যেমন কম্পিটিশনে নামে না, আমি অমুক বাবার থেকে বড় নাম করা বাবা হব তাই জন্য আমি হিমালয়ে গিয়ে বসে রয়েছি, এটা কিন্তু ভাবা উচিত না। সেরকমই শিল্পীদেরও ওই একটা স্টাইল আমার বার করতে হবে, সারা দিন রাত ভেবে ভেবে এইরকম নয় ওই রকম করে করে তবে আমি গিয়ে ওই রকম ভাবে 20টা ছবি আঁকবো, লোকে বলবে এই তো তোমার স্টাইল হচ্ছে। তা না। যদি তুমি আঁকো তোমার আদ্য পান্ত শুরু থেকে শেষ তুমি না ওই রকমই তাহলে আঁকো। মানে তুমি তার মানে ওই রকমই কাজ করো, তার মানে তুমি ওইটাই তুমি, ওইটাকেই বলছে তোমার সিগনেচার। হ্যাঁ, জোর করে আসে না ওটা। তো আমি বলবো রুজি রুটির জায়গাটা বললাম, করতে হবে, কষ্ট করতে হবে। তার মধ্যে দেখো না, এখন যদি ছবি টবি বিক্রি হয়, কারো কেউ যদি এক্সিবিশন করে, কারো যদি ভাস্কর্য বিক্রি হয়, ভালো তো। ওটা একটা উৎসাহ, সে একটা উৎসাহ পায়, বাহ আমার কাজটা এতজনের মাঝখানে একজন তো সংগ্রহ করলো, তাহলে আমি আরো ভালো আঁকি। এইটা মনে, এইটাকেই সম্বল করে নিয়ে এগোতে হবে। হ্যাঁ, আর বলবো সবার আর্থিক অবস্থা ভালো থাকে না। যার আর্থিক অবস্থা ভালো থাকে না তার তো চরম স্ট্রাগল। যার ধরো মাথার ওপর সত্যি সত্যি বাবা মা বা ফ্যামিলির সেই ভরসাটা আছে, তার জন্য আমি বলবো তার জন্য তো আরো ভালো জায়গা। সে তো পুরোটা ঝাঁপ দিতে পারে, যে না আমার বাড়ির থেকে বা এই সাপোর্টটা আছে, আমার আমার অতটা চাপ না নিলেও চলবে, এই আর কি। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, আর কিছু সময় দেবো কিন্তু তোমার নেব। আহ যে প্রশ্নগুলো আমার নিজের কাছে রয়েছে এগুলো তোমার কাছে আমি আজকে বলতে চাইছি। বলো দেবদ্বীপ বলো। ঘোষকে হঠাৎ করে সকলে পায় না, মানে তোমার কাছে মানুষ পৌঁছতে চায়, মানুষ তোমার কাছে পৌঁছতে চায় যারা তোমাকে একদম ফলো করে। তুমি সব সময় সব একটা জায়গায় তুমি পৌঁছাও না, তোমার কাছে মানুষ পৌঁছাতে চাইছে কিন্তু তুমি সবসময় তুমি অ্যাভেলেবেল থাকো না সবসময়। তোমার কাছে হয়তো অনেক ইয়ং জেনারেশন অনেকে তোমার কাছে পৌঁছতে চাইছে দেবদীপ, তোমার থেকে কিছু অ্যাডভাইস তারা নেবে, অনেকে পৌঁছতে চায়, তোমাকে কেন পাওয়া যায় না? তুমি এতটা মানে তুমি অ্যাভেলেবেল থাকো না, আমরা জানি এটা, মানে তোমার কাছে মানুষ পৌঁছতে চায় কিন্তু আহ তোমাকে পায় না, এটা কেন দেবদীপ? না আমি বলি শোনো, মানে খুবই খোলাখুলি সবই বলছি তো, খুব মন থেকে ভালোই লাগে। আহ, আমি না একটু, মানে যদি বলো একটু ইন্ট্রোভার্ট প্রকৃতির। এক, দুই, আহ আমার না মানে এটাকে কেউ যারা দেখছেন লাইভ বা আহ, তুমি বা যে কোনো শিল্পী, কেউ যেন এটাকে খারাপ ভাবে না নেয়। আমার না খুব লোকজন, খুব ভিড় ভালো লাগে না।
এবার এটা একটা দিক। আরেকটা দিক, সত্যি সত্যি আমি না একটা ঘোরে থাকি। ঘোরে থাকি মানে কি, মানে আচ্ছা, এমনিতে ব্যস্ততা তো থাকি, ব্যস্ত আমি থাকি, ব্যস্ততার মধ্যেই থাকি বলতে নিউক্লিয়ার ফ্যামিলি, কাজের লোক আছে, তাছাড়াও আমার আমার একটা ভীষণ দৌড়াদৌড়ি যায়, মানে এই ফ্যামিলির জন্য আর কি। আমার ছোট ছোট বাচ্চা, এদেরও পড়াশুনো, ছেলেটা ক্লাস 8-এ, এইসব নিয়ে যায়। বাবা মা বৃদ্ধ হয়েছে, একটা শারীরিক দিক থাকে। এবার তার মধ্যে আমার একটা নিজের ছবির প্রেসার থাকে। নিজের ছবির প্রেসার থাকে বলতে, যেমন আমি এখন একটা কাজ করছি 8 ফুট বাই 5 ফুটের, দুটো কাজ হচ্ছে, একটা 7 ফুট 4 ফুটের। আমি এটা কেন বলছি, এটা না বললে বোঝাতে পারবো না। যদি কেউ ভেবে থাকে ওই দেখুন নিজের কি ছবি সেটাই বলে যাচ্ছে, সেটা না, এটা বাস্তব। এটা আজকে লাইভে ওই জন্য আমি বলছি, এরকম আমার থাকে। 8 ফুট 5 ফুটের যে কাজটা করছি, সেই কাজটা বৃন্দাবনে একটি মন্দিরের কাজ। একজন প্রভুজি বৃন্দাবনের, তিনি আমাকে দিয়ে কাজটা করাচ্ছেন, কমিশন ওয়ার্ক। এবং তার সাথে আরেকটা কাজও 7 ফুট বাই 4 ফুটের, সেটা পরে হবে, পাশেই ক্যানভাসটা রয়েছে। এই কাজটা কিরকম কাজ, এই কাজটা করতে গিয়ে আমার একটা বই পড়তে হলো। ওই প্রভুজির লেখা, হিন্দিতে লেখা বই আমার গোটা পড়তে হলো। এবার হিন্দিটা আমি বুঝি বুঝি কিছু কিছু ওদের ওয়ার্ড বুঝতে পারিনি, সেটা তো মীমাংসা হয়ে গেছে, বুঝিয়ে দিয়েছে, বুঝে গেছি। গোটা বইটা পড়ে আমাকে একটা কম্পোজিশন তৈরি করতে হয়েছে। এটা সম্পূর্ণ আমার নিজের মতো করেই করতে পারবো, সেই স্বাধীনতা আছে। এবং আমার ওই যে একটা একটু রাত্রিবেলার ওই লাইটের রিফ্লেকশনে যে কাজগুলো আমি করি, সেই রিফ্লেকশনেই হবে। কাজটা খুব চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জিং বলতে এরকম কোনো কাজ কখনো হয়েছে বলে আমার মনে হয় না, আবার হতেও পারে, আমি তো কতটুকুই বা জানি অজানায় পৃথিবীর, এরম ধরনের হয়েওছে হয়তো। কিন্তু এটাই হচ্ছে, একটা ক্যানভাসের মধ্যে 8 জন গুরুজিকে আমাকে দেখাতে হবে। তারা প্রত্যেকে কুটিরের ভিতর রয়েছে, এবং চারিদিকের যে অ্যাম্বিয়েন্সটা, ওটা হবে, প্রকৃতিটা হবে গোধূলি, এবং পুরোপুরি এটা ওই বইতে যেরকম বর্ণনা করা রয়েছে সেরম হবে। এবার এইটা করতে গিয়ে এর লেআউট, তার মধ্যে প্রত্যেকজনের আলাদা আলাদা ক্যারেক্টার, প্রত্যেকটা কুড়ে ঘরে তারা রয়েছে, তাদের আলাদা আলাদা পুরো, মানে গোটাটাই যেন কপি পেস্ট না মনে হয়। কম্পিউটারে যেরকম হয় না, এই তো টাক 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 করে নিয়ে বসিয়ে দিলাম, সাজিয়ে দিলাম, একটা ছাপিয়ে দিলাম, ওরম না হয়। আর একটা পেইন্টিং ফিল রাখতে হবে। তারপরে একটা আমার সামান্য কিছু যেগুলো টেকনিক, সেই ব্যাপারটা দিয়ে কাজটা কমপ্লিট করতে হবে, যাতে বৃন্দাবনে গেলে পরে আমি নাও থাকতে পারি, কাজগুলো তো থেকে যাবে, মানুষ যাবে দেখবে, দুটো নিন্দাবন্ধ করলেও কিন্তু এই কাজটা দেখে করবে। সেই চাপটা তো আমাকে, দায়টা তো আমার, মানে এটা ভাবি আমি। এখন থেকে না ভাবলে আর কখন ভাববো। এবার এই যে করি, এইগুলো করে, মানে প্রথমে বললাম আমি সংসার নিয়ে সত্যিই খুব ব্যস্ত থাকি। দ্বিতীয় কথা, এই যে টাইম, তার মধ্যে আমি আবার একটা, যদি বলো, আমার ওই যে বললাম না একটু আগে, আমার একটা রোগ কুড়ে কুড়ে খায়, যে দিন চলে যাচ্ছে, আমি না কিছু করতে পারলাম না। কিংবা আজকের দিনটায় না আমি কিছুই করলাম না, এই নিয়ে আমার সংসারেও হয়তো একটু গন্ডগোল বেঁধে যায়। তুমি তো এত ছবি আঁকছো, তোমার কাজ হচ্ছে না, না আমার তো হলো না। মানে এই যে একটা আফসোস আমার ভিতর প্রতিদিন কাজ করে, তার মধ্যে সত্যি সত্যি আমি না, অনেকের হয়তো ফোন রিসিভ করি, বা কিছুটা তো হয়তো বেজে গেল, পরে দেখলাম আচ্ছা ঠিক আছে পরে করবো, আর করা হলো না, যোগাযোগ হলো না। বা কোনো জায়গায় যাওয়াটা ইচ্ছা আছে, সব তৈরি, কিন্তু একটা এরকম হয়েছে, আমার মেয়েটা দুম করে অসুস্থ, আমার একটা এক্সিবিশনে ওপেনিং এ যাওয়ার কথা ছিল, যেতে পারিনি, আমি ফোন করে বলতে হয়েছে। মানে এগুলো মিথ্যে না, সত্যি। এবার তাছাড়া যদি বলো, আমি না একটু একার মতো, একা না, একটু
যদি বলো নিঃসঙ্গ থাকতে আমার খুব ভালো লাগে। মানে ভালো লাগে বলতে আমি একটা ঘোরে থাকি, এবং এই জায়গাটা যদি বলো এটা পুরোপুরি আমার ব্যক্তিগত, মানে এর সাথে আমার ধরো আমি কিন্তু সবাইকে খুব ভালোবাসি, মানে ভালোবাসি বলতে যারা ছবি আঁকে, আঁকে তো, যারা ধরো রোজ আর্ট গ্যালারি ভিজিট করে, করে তো, আমি তো পারি না করতে। মানে যারা ধরো কি বলবো, মানে মোটামুটি সবার সাথে একটা সুসম্পর্ক রেখে একটা বন্ধুত্ব রেখে চলে, আমি না চলতে পারি না। চলতে পারি না মানে এই নয় আমার তাকে পছন্দ হয় না, ও আমার শত্রু, এরকম ব্যাপার নেই। আমি না একটু নিজে নিজে আমি একটু ওটাকে কি বলে, একা থাকা, মানে একা একা একটু কিছু করতে চাই, মানে একা টাইম দিতে চাই। তাও আমার মনে হয় এত টাইম দেওয়ার পরেও যেন আমি উম মানে পারছি না নিজেকে টাইম দিতে। এই ব্যাপারটা আমার মনে হয় কাটবে হয়তো আরেকটু ছেলে মেয়ে বড় হলে, আরেকটু সময় আমি পাবো, বা আরেকটু আমার বয়সটাও বাড়বে, হতে হতে হয়তো ওই ব্যাপারটা কেটে যাবে। মানে আমি হয়তো তখন আরো না, আমি নিজের থেকেই চলে গেলাম সব জায়গায়, ইয়ে করলাম, মানে এখন না ভালো লাগে না যদি বলো সত্যি কথা। মানে ভালো লাগে না বলতে মানুষ ভালো লাগে না, না প্রত্যেকের আলাদা আলাদা। আর সব থেকে বড় কথা, এই যে দেখেছো তো আমি কথা শেষ করতে পারছো তুমি? আমি বকে যাচ্ছি, কিন্তু মানে বকে যাচ্ছি মানে আমি কিন্তু ঢুকে গেছি, মানে আমি এই বললে থামতে পারি না, এটা খুব বাজে। দেখো বাজে, মানে ভালো মন্দ মিশিয়ে তো মানুষ, আমারও অনেক নেগেটিভ পয়েন্ট আছে। এই যে কথা বললে থামতে পারি না, থামা উচিত একটা জায়গায়, এরকম অনেক কিছু নিয়ে আবার ধরো চুপ করে রয়েছি। আমার সেদিন সত্যি সত্যি কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না, এই নয় আমি খুব দুঃখিত, আমার খুব খারাপ আছি, তা নয়, আমার ভালো লাগছে না। এইরকম কিছু ঘটনা ঘটে, এই আর কি। দেবদীপ দা, জীবনে কাকে সব থেকে বেশি মানে কার প্রতি তুমি কৃতজ্ঞ, মানে তুমি যে এই কাজ করছো, মানে কাদের নাম বিশেষ করে তুমি বলতে চাইবে, মানে তোমার সঙ্গে যারা মানে রীতিমতো প্রথম থেকে থেকে গিয়েছে, মানে কাদের নাম তুমি বলতে চাইবে, কাদের নাম বলবে? দেখো সত্যি সত্যি, মানে আমার ছবি আঁকাটার পেছনে মানে তুমি বলতে চাইছো কি কোনো শিল্পী, মানে কোনো কোনো শিল্পীদের শিশু হোক কথা? বা পারিবারিক লোক হোক, যারা তোমাকে সাপোর্ট পারিবারিক দিয়েছে, লোক, সেই। তোমার সঙ্গে না থেকেছে। আমি বলছি আমার সত্যি সত্যি আমি যে আজকে ছবি আঁকছি, আমার ওয়াইফ, সেটা তো আমার বিয়ের পর থেকে, তার আগে মা, মা না হলে পরে আমি তো বাবা তো চাইতো না। বাবা চাইতো না বলতে কি, ও ব্যানার রাখবে। ওই তখন আমাদের ওইখানে একটা স্কুলের মাঠ ছিল, হ্যাঁ, ওই দেশপ্রিয় স্কুল, সবাই চিনবে কেষ্টপুর মুখে, ওই স্কুলের ওইখানে ওই আমিও দেখেছি, বাবাও দেখে, সবাই দেখে, ওই উঠে উঠে তখন পান পরাগের পোস্টার আঁকছে, পান পরাগ তখন তো হাতে আঁকা, ফ্লেক্স ফ্লেক্স বেরোয়নি ওইরকম, রং করছে। ওই তারপরে ওইটা শুনলাম ওটা অ্যাড এজেন্সিতে ওই অ্যাডটা তৈরি হয়, কোনো আর্টিস্টই করে, আর্ট কলেজের পাস আউট, আবার তাদেরই কোনো এরকম রং তুলির কাজ জানে ছেলেপুলেরা, ওই করে, ওই ভাড়ার ওপর ওঠে, মইয়ের উপর উঠে ওই কাজ করছে। বাবার তো পছন্দ ছিল না, কি করবে, ও পড়াশুনো করুক না, সরকারি চাকরির পরীক্ষা দিয়ে গিয়ে একটা চাকরি করুক কিছু, হ্যাঁ এই সব বলতো। কিন্তু মা আহ, অনেক স্ট্রাগল করেছে মানে সেই নিয়ে, মানে কি বলবো, টাইমে টাইমে জমিদার, মানে জমিদার না, ওই যে বললাম মধ্যবিত্ত পরিবার, কিন্তু টাইমে টাইমে খাওয়া, টিফিন, আউটডোর করতে যাব, শিয়ালদা স্টেশনে গিয়ে তখন প্র্যাকটিস করব, সকালবেলা উঠে তো ভাত করে দেওয়া তো দেওয়া, টিফিনটাও করে দিয়েছে, এইগুলো কি কম দেওয়া? আচ্ছা, আজকে কি করলি দেখি, খুলে দেখালাম, উম এই মুখটা এরকম কেন? মা মায়ের বুদ্ধিতে যেরকম বলছে, আমি বললাম না না, ওই লোকটা এরম ভাবেই শুয়েছিল, এরকমই ছিল। বলে না, ওই মুখটা একটু ঠিক করে আঁকিস, ওটা যেন কিরম হয়েছে। এই অবস্থা দিয়ে চলতে চলতে মানে প্রশ্রয়টা তো মা, আচ্ছা মা হতে হতে বাবা, বাবা ওরম বললে কি হবে, একটা সময় পরে বাবা আবার ছেলেটা ভালো আঁকছে, ছবি আঁকছে ভালো,
আবার দুপাঁচ জায়গায় গর্ব করে আত্মীয় স্বজনদের বলে ও তো ছবি আঁকে, আর্টিস্ট হবে, এরকম ব্যাপার। এইটা তো স্বীকার করতে হবে। তারপরে সংসারের হাল যখন আমি ধরলাম, বিয়ে হলো, বিয়ের পর তো এখন অবধি কেন, এটা ভবিষ্যতেও থাকবে, আমার ওয়াইফের তো বিশাল ভূমিকা। বিশাল ভূমিকা বলতে সহ্য করা। আমি কিন্তু একটা, আমি সত্যি, আমি সত্যি কোনো শিল্পীর নাম নিতে পারবো না। আমার আমার শিল্পী বা আমার এই আর্ট প্র্যাকটিসের পেছনে আমি কোনো শিল্পীর নাম নিতে পারবো না। অনুপ্রেরণা তো ভুরি ভুরি আছে। মানে এদের কাজ দেখে আমি অনুপ্রেরণা পেয়েছি, সেগুলো তো সবার থাকে, কিন্তু যদি বলো পিছনে কে, বা আমার এখনো পর্যন্ত ওই যে বলে না সহ্য করা। তুমি জানো কত প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে আমার ফোনে কথা বলার জন্য। মানে ফোনে কথা বলা বলতে তারা রেডি হয়ে বসে রয়েছে, আমার ওয়াইফ, আমার ছেলে তখনও মেয়ে হয়নি, যাব এক জায়গায়, সেই জায়গায় যাওয়া হলো না। সেই ছবি নিয়ে আলোচনা হচ্ছে। দেখো, মানে আমি তো এটাও বলতে পারতাম যে না না এখন রাখুন, এগুলো আমার ত্রুটি, এগুলো আমার ত্রুটি। মানে আমি কিছু দুম করে ওরম রাখতে মানে পারছি না। মানে আমার সিরিয়াস কাজটা সেটা নিয়ে আলোচনা করছে বলতে একটা কিছু চেঞ্জ হবে। মানে আমারই ক্লায়েন্ট, ধরো সে ফোনে কথা বলছে, তাকে হোয়াটসঅ্যাপে ইমেজ পাঠিয়েছি, সে যে ওই জায়গাটা না, স্যার बहुत अच्छा हुआ है पर आप ना ये एक काम कीजिए ना, आप ये थोड़ा डिसॉल्व कर दीजिए ना, ये थोड़ा कैसा लग रहा है। এরম হয়, এরম হয়। এটা হয়তো আমি বলছি, কোনো আর্টিস্ট হয়তো বলবে না না, আমি যা ছবি আঁকি আমি ছবি এঁকে দিই, আর্টিস্ট ক্লায়েন্ট ওটাই নেয়। ওটা সবসময় হয় না। সাইন আমার থাকলেও পয়সাটা সে দিচ্ছে তো, পয়সাটা সে দিচ্ছে। মানে আহ আচ্ছা আচ্ছা আর্টিস্টকে আমি দেখেছি, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ আবদারে এঁকে দিতে হচ্ছে। সে হয়তো পোর্ট্রেট করেই না, আমি কথার কথা বলছি, কিন্তু তার কথা শুনে করে দিতে তো হবে তাকে, কারণ পয়সাটা তো সে দেবে। এটা কিন্তু কঠোর বাস্তব। মানে ক্লায়েন্ট না থাকলে আমরা কোথায় যেতাম, ছবিটা কিনতো কে? আমি তো ছবি এঁকে ঘরে ভর্তি করে রেখে দিতে পারি, কিন্তু ক্রেতা, যেরকম একজন অভিনেতা বলে না, আসুন সিনেমা দেখুন, এই জনতাই সব, তারা সিনেমা হলে গিয়ে সিনেমা না দেখলে আমাদের কোনো দাম নেই। ঘটনাটা তো তাই। ক্রেতারা না কিনলে, আর তার সাথে ফোনে কথা বলছি, কিন্তু আমার ঘরের যে ওয়াইফ, আমার ছেলে, তারা, তাদের কিন্তু ওটা, তারা সেজে গুজে রেডি হয়ে বসে রয়েছে, তাদের দিকটা আমি ভাবলাম না। এরকম প্রচুর দিন আমার যাওয়ার মন নেই, দীর্ঘদিন কোথাও বেরোয়নি। আবার ধরো বেরোলাম সেটা আলাদা, কিন্তু শিল্পীর যে ওয়াইফ হয়, মানে ফ্যামিলির ওয়াইফ কেন, ছেলে হয়, মেয়ে হয়, বোন হয়, দাদা হয়, দিদি হয়, মা হয়, বাবা হয়, তাদের অনেক কিছু সহ্য করতে হয়, তাদের অবদানটা মারাত্মক। মানে এই নিয়ে তো অনেক গন্ডগোলও হয়, তাই না? হতেই পারে, মানে এই নিয়ে কি বলবো, ছাড়াছাড়িও হয়ে যেতে পারে। এই নিয়ে বিশাল সংসারে অশান্তি, ধর এই হয় না, এটাও হতে পারে। তো আজকে সত্যি যদি আমি মন দিয়ে কাজটা করতে পারি, আজ আমার ওয়াইফের জন্য, ও বাচ্চা দুটোকে তো সামলায়। হ্যাঁ, যেই কাজটাও করতে পারে না, দেখো আমার ঘরের বাইরে কাজ করতে হয়, ও পুরোটাই ঘরটা সামলায়, কিন্তু তাও যেই কাজটাও করতে পারে না সেটা আমাকে করতে হয়, কিন্তু বাদ বাকিটা তো ওই সামলায়। মানে এই অবদান তো মা বাবা তো আছেই, তাছাড়া তো ওয়াইফের অবদান আমি তো, মানে এমনকি আমার ছেলেটাও বুঝে গেছে। অনেক ছেলেই হয়তো অনেক রাগারাগি করতো, এখন ক্লাস 8, তো এখন একটু রাগ হয়, অভিমান হয়, কিন্তু ও সেটা মানে নেয়। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, দেবজিৎ, কেটে শেষ কেটে তোমার যাচ্ছে। কাছে, হ্যাঁ শেষ তোমার কাছে যে প্রশ্নটা, শেষ কোনো আক্ষেপ থেকে রয়েছে দেবদীপ্ত, তোমার জীবনে কোনো আক্ষেপ যদি আমি বলি? আক্ষেপ? কোনো আক্ষেপ আমার থেকেছে যে জীবনের আক্ষেপ? হয়তো হয়নি, আক্ষেপ হয়তো খুব কেটে কেটে যাচ্ছে।
দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ বলো, আমার জীবনের কোনো আক্ষেপ। কোনো আক্ষেপ থেকে রয়েছে যেটা হয়তো তুমি ভেবেছিলে যেটা লাইনটা হবে বা ডিস্টার্ব করি। হয়নি, যে কাজটা হয়তো তুমি ভেবেছিলে যে এটা হবে হয়তো হয়নি, কোনো আক্ষেপ জীবনের? না, আমার ওই যে বললাম না, আমি বিশেষভাবে ওইভাবে কিছু গায়ে লাগাই না। এরকম প্রচুর হয়েছে, এরকম প্রচুর হয়েছে। ধরো আমি একটা বড় কাজ পেতাম, বড় কাজ মানে অনেক টাকার কাজ, সেটা আমি একদম লাইভে সরাসরি বলছি। সেই কাজটা আহ মানে কারো কারণে বলবো না, একজন ইন্টেরিয়ার ডেকোরেটরের কারণে ধরো সেই কাজটা আমি পেলাম না। মানে আমি পেলাম না বলতে, মাঝখানে একজন ইন্টেরিয়ার ডেকোরেটর ঢুকে গেছে। মানে সে ক্লায়েন্ট আর্টিস্টকে দিয়েই করাবে এবং তার পছন্দ আমাকে, সব ঠিকঠাক, ধরো বড় একটা কাজ, সেটা আমি পেলাম না। এটা কোনো আক্ষেপ হিসাবে আমি নিই না। আর বাদ বাকি যদি বলো, মানুষের সাথে কোনো বিবাদ, কোনো শিল্পীর সাথে মানে কারোর ওপর আমি খুব কি বলবো, খুব অসন্তুষ্ট, বা কেউ আমার সাথে কিছু করেছে, আমি নিজেই তো নিজেকে গুটিয়ে নিয়েছি। মানে গুটিয়ে নিয়েছি বলতে, আমি দেখলাম যে আমি যা করব কাজটা বাড়িতে, ওইটাই আমি। বাদ বাকি তো একটা সময় আস্তে আস্তে এনার্জিও কমে আসবে, বয়সটা বাড়বে। যদিও অনেকে বলে 90ও একটা নাম্বার, ওটাও একটা বয়স না, কিন্তু 90 বছর যদি বাঁচিও, 90 বছরে তো ছবি আঁকতে পারবো না ওইরকম। 90 বছরে একটা কাপা কাপা হাতে কোনো কোথাও গিয়ে একটা এঁকে দেবো, লোকে হাততালি দেবে, কিন্তু ওটা কি আর সেই ছবি হবে? এখন আমার হচ্ছে যে বয়সটা চলছে, ফুল এনার্জি দিয়ে একটা কিছু তৈরি করার সময়, ওই জন্য আমি টাইমটা একটু বেশি দিই, এই আর কি। আহ, আর দীর্ঘ করবো না দেবদীপদা লাইভটা, মানে আজ হ্যাঁ প্রথম হ্যাঁ হ্যাঁ, কোনো লাইভ অনুষ্ঠান যে মানে একা কোনো শিল্পীর টানা 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা হয়েছে, 1.5 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে। 1.5 ঘন্টা ওফ, প্রত্যেকটা মানুষ কথা শুনে গিয়েছে টানা। আর প্রত্যেকটা সময় আহ, মাঝখানে প্রায় 14টার মতো দেখছিলেন লাইভ, আমি যেটা দেখলাম। আহ, অসংখ্য মানুষ এই লাইভটা দেখছিলেন আজ, মানে এই লাইভটা তো মানে শেষ হওয়ার পরে আরো ছড়িয়েছে, লাইভটা আরো শেয়ার হবে। এটা ভিডিও আকারেও তুলছি আমি, ভিডিও আকারে ভারতীয় চারুকলা আমাদের ইউটিউব চ্যানেল সব জায়গাতে আমি এটা পোস্ট করে দেবো, মানে আলাদা ভিডিও করে। এটা তো লাইভ হিসেবে এটা স্পোর্ট থাকলে এটাও থাকবে, সাংস্কৃতিক অন্বেষা পেয়েছি, এটাই বলার। আর দেবদীপ, তোমাকে তো আমরা অবশ্যই চাই আমাদের যে পরবর্তী যে আমাদের চিত্র প্রদর্শনী, তোমাকে অবশ্যই মানে আসতে তো হবেই। এটা মানে এই বছরই মানে আমার খুব ইচ্ছে ছিল তুমি আসো। আগামী বছর তো ঠিক অবশ্যই আছে, মানে তুমি আসবো আসবেই, আসবো, এটা তো, বলো এটা আসবো। তো একদমই, এটা আমাদের সকলের। আর মানে সকলে আনতে পারবে না, এটা মানে ভারতীয় চারুকলা মন্দির মানে অন্যতম একজন প্রিয় মানুষ আমাদের তুমি, এটাই বলার। আর নমস্কার আমরা নমস্কার। সকলের পক্ষ থেকে শুভেচ্ছা শুভকামনা। আমার সশ্রদ্ধ প্রণাম জানাই এই মানুষটাকে, আর এই মানুষটার কাজে প্রচন্ড ভাবে যেটা শুরু করলো, যে প্রচন্ড ফলো করি। আর তার মানে তার যে আইডিওলজি, আমার যেটা মানুষের মধ্যে আঁকা তো ভালো লাগে, আঁকার পাশাপাশি মানুষের যেটা আইডিওলজি আমি প্রচন্ড ফলো করার চেষ্টা করি। এবং আমি প্রচন্ড ভাবে মানে দূর থেকে খেয়াল করি যে মানুষরা সচরাচর মানে সবাই মানে এই মানুষটাকে পান না, বা এই মানুষটাকে হঠাৎ করে সে মানুষের কথা শোনা বা সে মানুষের কাছে পৌঁছে যাওয়া সেটা হয় না। কিন্তু বর্তমানে ইয়াং জেনারেশন, আজকে সকালবেলা অতনুর সঙ্গে কথা হচ্ছিল, আহ, এই মানে কত এই মানুষটার দিকে মানে সকলে ফলো রাখে, যে এই মানুষটাকে মানে এই মানুষটার কথা শোনার জন্য সকলে অপেক্ষায় থাকে। এইটাই মানে এইটাই অতনু বলছে শুভদা, মানে মানে এমন মানুষ মানে দেখা যায় না। অতনু আমাকে বলছে এরকম মানুষ দেখা যায় না, মানে অসাধারণ মানুষ। না, সত্যি মানে হঠাৎ না, কথা মানে আমি খুবই সাধারণ গো, খুবই সাধারণ, এই মানুষটাকে ফোন করে আমিও খুবই পাই না, সাধারণ, মানে বলছি এই না, মানুষটাকে ফোন একদম করে সাদা আমি মাটা নিজেও ভাবে পাই শুরু না। করেছি, জীবন চলছে। এটাই বলার, এই মানুষকে ফোন করে আমিও পাই না, আমিও মানে এই মানুষের কাছে পৌঁছতে পারি না, এতটাই ব্যস্ত থাকে কাজ নিয়ে। মানে
সে যে কথা বললে একদম বাস্তব, মানে আরো তো অনেক কথা বলা হলো না, এগুলো এক্সিবিশনের দিন আমি মানে এগুলোকে তুলে আনবো, আর পারলে এক্সিবিশনের দিন একটা বসে একটা আমরা সাক্ষাৎকার দেবদীপের একটা রেকর্ড আমি নিয়ে রাখবো, কারণ তার মানে সাক্ষাৎকার রেকর্ড হয়ে থাকাটা বড্ড দরকার, এটা আমি মনে মনে করি। কারণ অনেক শিল্পীরা মানে রয়েছে যারা তার কথা শুনতে চায়, মানে এই ব্যবস্থাটা আমরা করবো। অতনু বলছে খুব ভালো লাগলো শেষে। আচ্ছা, ঠিক আছে, আমরা এখানেই শেষ করছি, আর আমরা লাইভ আমরা মানে বাড়াবো না, আমরা একদম এখানেই শেষ একদম করবো। একদম 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 দেবদীপ্তা, তোমাকে প্রণাম জানাচ্ছি, খুব ভালো থেকো তুমি। ভালো এখানেই থেকো, শেষ করছি তুমিও ভালো আমাদের। থেকো। আর রঞ্জিত বাবুকে আমার প্রণাম জানিও। দেশ এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার সকলকে।